আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের কি প্রপারলি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। ভালো আছি, আপনি ভালো আছেন ম্যাম? জি, ভালো আছি। ম্যাম, হ্যাপি আচ্ছা, বার্থডে আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ইন পার্সন ক্লাস নিতে পারলে আরো ভালো লাগতো। লাস্ট ইয়ার মনে হয় ক্লাসই ছিল, পার্সন ক্লাস পেয়েছি, এবছর হলো না। ভালো লাগতো, দেশের দেখা হলো। ওকে, সো আমরা আজকে ক্লাস শুরু করি। রেকর্ডিংটা অন হয়েছে না? রেকর্ডিং যদি কোনো কারণে দেখেন পজ হয়ে আছে, অবশ্যই আমাকে ইনফর্ম করবেন যে রেকর্ডিংটা হয়তো দেখতে পাচ্ছেন না বা ঝামেলা হচ্ছে। আচ্ছা, সবার কাছে ক্লাস শুরু হওয়ার আগে রিকোয়েস্ট, আজকে যেহেতু আমার বার্থডে, অবশ্যই আই হোপ আমার রিকোয়েস্ট রাখবেন, ক্যালকুলেটরটা নিয়ে বসবেন আর হচ্ছে একটা খাতা নিয়ে বসেন, ঠিক আছে? কারণ লেকচার আসলে দিব যেহেতু লিখতে হবে। যদিও স্লাইড আমি অলরেডি শেয়ার করে ফেলছি, এই খুশিতে অনেকে লিখবেন না, কিন্তু এই কাজটা আমরা যাতে না করি। আমরা যদি হচ্ছে গিয়ে এটাকে কি বলে, যে যদি আমরা একটু লিখি তাহলে হচ্ছে আমাদের লার্নিংটা ভালো হবে। তো আমরা সেটার জন্য হচ্ছে গিয়ে একটু লেখার চেষ্টা করবো, এটাই আমি বলতে চাচ্ছি। লেটস স্টার্ট টুডেস ক্লাস। আজকে আমরা কি পড়বো? আজকে হচ্ছে আমরা একদম বেসিক জিনিসটা সম্পর্কে জানবো, যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। আর যদি আমরা আরো একটু মানে ডিটেলে যাই, হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স অল অ্যাবাউট, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স, দেন হোয়াট আর দ্য স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স, এই বিষয়গুলো। এখন আজকের ক্লাসে বেসিকলি আমাদের ম্যাথমেটিক্যাল তেমন কোনো পোর্শন নাই, কিন্তু আমরা একটা নতুন কোর্স যেহেতু শুরু করতে যাচ্ছি, তো সেটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমাদের নিতে হয়। আমরা যখন বেসিক ম্যাথ করেছি, খেয়াল করে দেখবেন যে আমাদের কিন্তু প্রথম দুইটা চ্যাপ্টার আমরা ম্যাথমেটিক্যাল পোর্শন আমাদের সেভাবে থাকতোই না। উই অল ডু সাম থিওরিটিক্যাল থিংস, তো এখানেও আমরা সেটাই, সেম জিনিসটাই রিপিটেশন হবে আমাদের। আমরা হচ্ছে থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা। স্লাইডে নেই বা অনেক জায়গায় কোর্স কোড দেখে আপনারা কনফিউজড হবেন না। আপনারা দেখবেন যে আমি এখানে দুইটা কোর্স কোড ইউজ করবো। দেখবেন যে কোনো জায়গায় আমি লিখবো হচ্ছে জিডি 201। আমি এটা ক্লিয়ার করে বলবো কেন এরকম হচ্ছে। এটা হচ্ছে যারা ব্যাচ, স্পেশালি যারা 241 ব্যাচের পরবর্তী ব্যাচ গুলো আছেন, আপনাদের হচ্ছে টোটাল ক্রেডিট হচ্ছে 132 অ্যাজ পার আই নো। তো তাদের জন্য আমাদের কারিকুলামটা ডিফারেন্ট, মানে কোর্স কোড গুলো ডিফারেন্ট, কোর্স অ্যালাইনমেন্ট গুলো ডিফারেন্ট। তো তাদের জন্য কোর্স কোড হচ্ছে জিডি 201। এর আগে যারা আছে তারা এই সেম কোর্সটা STA 201, স্ট্যাটিস্টিক্স থেকে এসটিএ আসে, STA 201 এই নামে পড়ে আসে। এরপরে যেটা বিজনেস স্ট্যাট, সেটা যেমন STA 202 নামে পড়বে, এরকম। তো STA 201 এই নামে পড়ে আসতো। তো দেখবেন যে অনেক জায়গায়, স্পেশালি ইন ইন এক্সাম, আমি স্লাইড গুলো যেগুলো দেখবেন যে সেই জায়গায় আমি দুটো কোর্স কোড ইউজ করে থাকবো। তো এখানে কনফিউজড হওয়ার কিছু নাই। এটা হচ্ছে সেম কোর্স কোড, যেহেতু কারিকুলাম আমাদের দুইটা কারিকুলাম এখন প্যারালালি চলছে। যেমন 241 ব্যাচের আগে কিন্তু ওনারা আপনার 129 ক্রেডিট কমপ্লিট, তাদের জন্য একটু কোর্স কোড ডিফারেন্ট আছে। আবার যারা 241 এর পরে চলে যাচ্ছেন, অর্থাৎ আপনারাই, আপনার 250, 251, 252, এনারা কিন্তু সবাই 132 ক্রেডিট কমপ্লিট করছেন। আবার এটা জানেন কিনা যে 261 ব্যাচ থেকে আরো দুটো নন ক্রেডিট কোর্স অ্যাড করেছে, এটা কি আপনারা জানেন? ইয়েস ম্যাম, জানি। মানে আপনাদের কিন্তু সেটা নাই, কিন্তু 261 এর কিন্তু আছে। 261 এ কেউ যদি থাকেন তার কিন্তু এটা করতে হবে। আমি কোর্স গুলো সম্পর্কে জানি। একটা জানি বিজনেস কমিউনিকেশন, ওটার উপরে আছে। আর একটা কি আমি এটা জানি, কিন্তু এটা কিন্তু ফুল মানে আপনারা EAP 009 যেভাবে করেছেন যে পুরো কোর্সটাই করতে হবে, কিন্তু ক্রেডিট নেই। তো এই রাউন্ডে এরকম করে এটা ইউজিসি যেহেতু আহ, আহ, আপনার কন্ডিশন আমাদের ফুলফিল করতে হবে, তো এরকম যাচ্ছে। তো এটাই বলতে চাচ্ছিলাম, আমাদের কিন্তু এরকম এক একটা ব্যাচে এরকম এরকম যায়, তো সেই কারণে অনেক সময় কিছু জায়গায় চেঞ্জেস আসতে পারে। কোন জায়গায় যদি কনফিউশন ক্রিয়েট হয়, অবশ্যই আমাকে প্রশ্নটা করবে। এটা আমাকে আমার এক স্টুডেন্ট জিজ্ঞাসা করেছে, বিদায় দেখেন আমার কাছে মনে হলো যেটা আমার জানানো আছে। ওকে, চলে যাই। আমরা আজকে কি কি পড়বো সেটা একটু দেখে নিই। আমরা জানবো যে স্ট্যাটিস্টিক্স কি, দেন আমরা জানবো যে আমরা যে পাঁচটা স্টেজেস থাকবে, there are 5 stages. ইয়েস মিম বলেন। সরি ম্যাম, ভুলে অন হয়ে গেছে। হ্যান্ড রেজ ভাবে কোশ্চেন করেন, ওই জন্য জিজ্ঞাসা করুন। হ্যান্ড মানে কোশ্চেন থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করুন।
Then what are the there are 5 procedure for statistics, মানে 5টা procedure বা 5টা স্টেপ ফিল আপ করে আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা কালেকশন করব বা স্ট্যাটিস্টিক্যাল যে কোনো অ্যাপ্রোচে যাব, তো সেই প্রসিডিউর গুলোকে এগুলো নিয়ে কথা বলবো। দেন হচ্ছে গিয়ে প্রত্যেকটা নিয়ে ব্যাখ্যা করবো। তারপরে এই ওয়ার্ড গুলো আমার মুখে খুব শুনবেন, পপুলেশন, স্যাম্পল, তারপর ভ্যারিয়েবল, তো এই জিনিসগুলোকে এগুলো সম্পর্কে জানবো, প্যারামিটার, তো এগুলা জানবো আমরা যেগুলা কি। তারপরে এগুলার একটা একটু ছবি টবি দেখবো, যে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে পপুলেশন কোনটা, স্যাম্পল কোনটা, প্যারামিটার কোনটা, স্ট্যাটিক কোনটা, এগুলো নিয়ে আমরা দেখবো। দেন আমরা ক্যারেক্টারিস্টিক্স এ যাবো। দেন দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, এটা সম্পর্কে জানবো। দেন হচ্ছে স্কোপস অফ স্ট্যাটিস্টিক্স, এটা সম্পর্কে আমরা জানবো। দেন ভেরিয়েবল এন্ড আদার্স, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পল। দেন এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লাসিফিকেশনস অফ ভেরিয়েবল, যে ভেরিয়েবল গুলোকে আমরা কিভাবে ভাগ করছি, এই জায়গাগুলো বুঝতে হবে। ডিসক্রিট কোনটা, কন্টিনিউয়াস কোনটা, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। আমরা যখন ডেটা কালেকশনে যাবো এই কনসেপ্টটা থাকাটা খুবই নেসেসারি। দেন হচ্ছে গিয়ে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সোর্সেস অফ ডেটা, এই যে প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটাও আমরা ফার্স্ট চ্যাপ্টারেই পড়ে ফেলবো। দেন কোশ্চেনিং কি, অবজারভেশন কি, কিভাবে আমরা এই কাজগুলো করে থাকি, দিস আর অলসো ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এগুলাতে যাব এবং পরবর্তীতে দেখবো যে এই যে যে আমরা ডেটা কালেকশনে যাচ্ছি, এখানে হচ্ছে খুবই অর্ডিনারি ভাবে লেখা আছে, কিন্তু এই যে ডেটা কালেকশন গুলোতে যাচ্ছি এগুলোর এক্সাম্পল সম্পর্কে, কিভাবে আমরা জিনিসগুলোকে কালেক্ট করে, স্পেশালি প্রাইমারি ডেটাটা কিভাবে কালেক্ট করতে হয়, এটা সম্পর্কে একটা একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা খুব জরুরি। এগুলো সম্পর্কে জানবো। সো দিস আর অল ফ্রম চ্যাপ্টার, দিস আর অল ফ্রম চ্যাপ্টার 1, যেটা আমরা করতে যাচ্ছি। তো এটা কিন্তু আমরা এই জায়গায় একটু বলে নিই, হ্যাঁ, এই চ্যাপ্টারটা পড়ার জন্য ইউ হ্যাভ ফ্লেক্সিবিলিটি, যে আপনি স্লাইড থেকেও পড়তে পারবেন, অনলাইন কন্টেন্ট থেকেও পড়তে পারবেন, বই থেকে পড়তে পারবেন। বিকজ আমরা যদি আমাদের রেফারেন্স বইটাতে যাই, চ্যাপ্টার 1-এ যাচ্ছি, আমাদের যদি আমরা রেফারেন্স বইটাতে যাই, আমাদের রেফারেন্স বইয়ের একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই বইয়ের চ্যাপ্টার 1টা গুছিয়ে দেওয়া। দেখাচ্ছি, আমাদের চ্যাপ্টার 1টা গুছিয়ে দেয় না, যা যা পড়েছে সবই এখানে আসছে, কিন্তু আমার কাছে জিনিসটা গোছানো লাগে না। তো মোরালেস আমরা এটা একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আমি একটু শুরু থেকে যাই, 5 পেজে ছিলাম, পুরোপুরি পেছনে আসলাম। তো আমরা যদি আমাদের চ্যাপ্টার 1 থেকে দেখতে যাই, আমাদের বইয়ের চ্যাপ্টার 1-এর প্রবলেম হচ্ছে মানে বিষয়টা গুছিয়ে দেওয়া নেই। যেমন এই যে শুরুতে স্ট্যাটিস্টিক্স কি, ডেফিনেশন কি, সবই দেওয়া আছে, স্ট্যাটিস্টিক্যাল মেথড, ডেটা কালেকশন প্রসেস, প্রাইমারি সেকেন্ডারি যে আলাদা করে দেওয়া, ক্যারেক্টারিস্টিক্স গুলো যে কনসাইজ করে লেখা, দেন হচ্ছে স্কোপ গুলো নিয়ে কথাবার্তা বলা। এই যে স্কোপ মানে হচ্ছে অন্য ডিসিপ্লিনের সাথে এই কোর্সটা সম্পর্ক কি, বা অন্য ডিসিপ্লিনের সাথে এই কোর্সটা মানে। ম্যাম আপনার সাউন্ড একটু কম শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, দাঁড়ান আমি দেখছি। এখন দেখেন তো ঠিক আছে নাকি, মানে আমি হেডফোন চেঞ্জ জি করব। ম্যাম, এখন ঠিক আছে। সাউন্ড যদি কম শোনা যায় আমাকে বলবেন, বিকজ আমার ল্যাপটপে হচ্ছে ইয়া চলে গেছে, এটার নাম কি, কিবোর্ড চলে গেছে। এই রিসেন্টলি কিবোর্ড চলে গেছে, তো ওটার জন্য আমি এক্সটার্নাল কিবোর্ড ইউজ করে কাজ করতে, ওটার জন্য দেখা যায় যে অনেকগুলো পোর্ট ইউজ হচ্ছে না, অনেক সময় পোর্টটা একটু লুজ হয়ে যায়, তখন আপনার কথা আসতে শোনা যায়। আমাকে বলে আমি আবার ঠিক করে দেবো। তো যেটা বলছিলাম, স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স মিনস হচ্ছে ইটস রিলেশনশিপ উইথ আদার সায়েন্স সাবজেক্ট, লাইক আপনি ম্যাথস বলতে পারেন, আপনি তারপরে হচ্ছে আর্টস এর সাবজেক্ট গুলো বলতে পারেন। ইনফ্যাক্ট ইন বিজনেস আমাদের স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্যাল ডেটার সাথে কিন্তু রিলেশনশিপ আছে। এই বিষয়গুলোকে, এগুলো সম্পর্কে আমরা এখানে জানবো। এটা হচ্ছে স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স। তো এটাই বললাম যে শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টারটার জন্য, প্রথম চ্যাপ্টারটাতে আমি এটা বলেও দিলাম যে প্রথম চ্যাপ্টারটার জন্য আমরা বই থেকেও পড়তে পারবো, প্লাস হচ্ছে আমরা আমাদের চাইলে অনলাইন কন্টেন্ট এবং আমাদের যে স্লাইড আছে, স্লাইডটা ধরে আপনি আপনি যেগুলো এআই কে আস্ক করলেও সে খুব সুন্দর মানে ডেফিনেশন বা অ্যান্সার গুলো প্রিপেয়ার করে দেবে, সেখান থেকে আমরা পড়তে পারবো। শুধু আমি যেটাতে ফ্লেক্সিবিলিটি আছে আমি সেটা বলেও দেবো, সেই চ্যাপ্টার আমরা সেটাতে যাবো। আর স্লাইড অলরেডি দেওয়া আছে, তো স্লাইড থেকেও যতটুকু হেল্প নেওয়া দরকার তারা কিন্তু সেটা নিতে পারবে।
তো আমরা চলে যাই। আমরা আজকে যেটাতে আছি, উই উইল গেট সাম বেসিক আইডিয়া অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স, একদমই বেসিক আইডিয়া সম্পর্কে জানবো। তো আচ্ছা, অনেকে আছে স্ট্যাটিস্টিক্স উচ্চারণ করতে পারে না, এটা উচ্চারণ খুব সহজ, দেখবেন যে আমরা শর্টকাটে বলি স্ট্যাট। তো স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ স্ট্যাট, তারপরে হচ্ছে ইজ আছে, তারপরে হচ্ছে টিক্স, স্ট্যাটিস্টিক্স এরকম, ঠিক আছে। তো স্ট্যাটিস্টিক্স এর বাংলা হচ্ছে কি পরিসংখ্যান। পরিসংখ্যানটা বলতে বোঝায়, পরি মিনস অ্যাকচুয়ালি ডেটা অর ইনফরমেশন, তথ্য যেটাকে, এই তথ্যগুলোকে অ্যারেঞ্জ করাকে বাংলা ভাষায় যেটাকে আমরা বলছি পরিসংখ্যান বলে, ইংলিশে আমরা বলছি স্ট্যাটিস্টিক্স। তো এখানে ডেফিনেশন কি বলেছে, বলছে স্ট্যাটিস্টিক্স ইজ লার্নিং ফ্রম ডেটা। আমি তথ্য থেকে যে লার্নিংটা আমার হচ্ছে, আমার যে জানাশোনা তৈরি হচ্ছে, দ্যাটস কল স্ট্যাটিস্টিক্স। তারপরে কি বললো, দেয়ার আর 5 stages of statistical procedure। কি বলছে, ডেটা কালেকশন, অর্গানাইজিং, প্রেজেন্টেশন, অ্যানালাইজিং, ইন্টারপ্রিটেশন এন্ড কনক্লুশন। তার আগে আমি একটু একটা ডেফিনেশন স্ট্যাটিস্টিক্স এর দিতে চাই, আমার একটা লেকচার তৈরি করা আছে ওয়ার্ড ফাইলে, আমি এখান থেকে ইউজারলি কিছু দিই। তো আমরা এখান থেকে একটু ডেফিনেশনটা চাইলে লিখে নিতে পারি, এখন একটু ক্লাসে, আমরা অনলাইন ক্লাসে আছি। তো কি বলছে দেখেন, বলছে যে আমরা অলরেডি বললাম যে স্ট্যাটিস্টিক্স মিনস দিস ইজ দ্য লার্নিং ফ্রম ডেটা, আমরা তথ্য থেকে যে লার্নিংটা করছি, দ্যাটস কল্ড স্ট্যাটিস্টিক্স। বাট মোর স্পেসিফিকলি ওরা কি বলছে, statistics is the science of collecting, organizing, presenting, analyzing, and interpreting data to assist in making more effective decision। ওই যে আমরা যে 5টা প্রসিডিউর দিলাম, অর্থাৎ বললো যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে এমন একটা সায়েন্স যেখানে আমরা ডেটা কালেকশন করব, ডেটা অর্গানাইজ করব, প্রেজেন্ট করব। আচ্ছা, কালেক্ট করা মানে হচ্ছে, কালেক্ট তো করা বুঝতেই পারছি বাংলায়, সেটাকে সংগ্রহ করছি। অর্গানাইজ মানে সেটাকে সাজানো, ডাক্তার তথ্য কিভাবে সাজাবো সেটাও আমরা শিখবো ইনশাআল্লাহ, এই 2-1টা ক্লাসের মধ্যে শেখা শুরু করবেন। তিনি এই ডেটা গুলোকে প্রেজেন্ট করাও শিখবেন। আমি এখনই একটা প্রেজেন্টেশন অফ ডেটা, এটা আমি স্লাইড আপনাদেরকে দেখাবো। অ্যানালাইজ বলতে বুঝায় যে ডেটাটাকে আমি সাজালাম এবং প্রেজেন্ট করলাম, সেখান থেকে তথ্য বের করা, যে একটা কিছু হচ্ছে, আমি যেমন এখন একটা দেখাবো, এক্সাম্পল দিয়ে বলবো। এবং ইন্টারপ্রেটিং বলতে বুঝেছে এই যে তথ্য বের করে তথ্যটাকে অন্যদের কাছে রিপ্রেজেন্ট করাটাকে ইন্টারপ্রিটেশন বলছে। তো এই ফুল প্রসেসটাকে যখন আমরা একত্রে করি, and it help us to make more effective decision, that's called statistics। আবার একটু নেট ফ্ল্যাকচুয়েট করেছিল, তো অনেকেই দেখবেন কথা কেটে গেছে। আচ্ছা, তারপরে যেটা বললো যে ফর এক্সাম্পল আমি যদি একটা কথা বলি, যে আমার কিছু স্টুডেন্ট আছে, তারা গ্রাজুয়েশন কমপ্লিট করলো, তারপর আমি ফাইন্ড আউট করতে চাইলাম যে তাদের হোয়াটস দেয়ার অ্যাভারেজ স্টার্টিং স্যালারি, তাদের স্টার্টিং স্যালারি কতটুকু হবে। এখন আমি কি করলাম, এই জন্য আমি আমার 10টা স্টুডেন্ট নিলাম। সরি, আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি ডিসকানেক্ট হয়ে গেছি, আপনি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, জি ম্যাম। শোনা যাচ্ছে বাট সাউন্ডটা একটু কম আসতেছে। Let me solve that. আমার রেকর্ডিং কি পজ হয়ে গেছে কোনো কারণে? না ম্যাম, কোন চলতেছে? ঠিক আছে। সো যেটা বলছিলাম যে আমরা যে ডেটাটা নিয়ে কাজ করছি, সেই ডেটাটা, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি চিন্তা করলাম যে আমার যে স্টুডেন্টরা গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে, আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ স্টার্টিং স্যালারি। অ্যাভারেজ স্টার্টিং মানে স্টার্ট আপে তাদের স্যালারি কতটা থাকে। এখন আমি আমার যেমন আজকে ক্লাসে আমার 58 স্টুডেন্টস আছেন, আর 58 এর ডেটাই আমার দরকার না। আমি ধরেন এখান থেকে র্যান্ডাম, মানে যে কোনো ভাবে র্যান্ডামলি চুজ করে নিলাম, ধরেন 10 জন স্টুডেন্ট, তাদের স্যালারিটা নিয়ে স্যালারিটা জানলাম, জেনে এটাকে যোগ করে 10 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ আমি অ্যাভারেজ বের করলাম। এভাবে করে ধরেন ফর এক্সাম্পল আমি অ্যাভারেজ স্যালারি পেলাম হচ্ছে 18,500 টাকা। তো এই যে 18,500 টাকা আমি পেলাম, সেখান থেকে কিন্তু আমি একটা
প্রেডিকশন করতে পারবো যে নেক্সট আমার যে স্টুডেন্ট জয়েন করবে অ্যাটলিস্ট তার স্যালারি 18,500 টাকা হওয়ার পসিবিলিটি আছে। এই যে আমি আমি একটা হচ্ছে গিয়ে আপনার ইনফরমেশন পেলাম এবং সেই ইনফরমেশনটাকে প্রথমে কালেক্ট করলাম, করে অর্গানাইজ করলাম, করে সেটাকে হচ্ছে গিয়ে আপনার সাজিয়ে সেখান থেকে একটা ডিসিশন মেকিং এর জায়গায় আসলাম। এই ফুল প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ আমরা এখানে ডেটা কালেক্টও করব, ডেটাটাকে অর্গানাইজ করব, দেন সেটাকে প্রেজেন্ট করব, দেন হচ্ছে গিয়ে আমি সেখান থেকে ইনফরমেশন আনার চেষ্টা করবো। যেমন আমি আরেকটা স্লাইড আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ওপেন করেছি, এটা দেখানোর জন্য। এটা আমাদের চ্যাপ্টার 3, যেটা আমরা প্রেজেন্টেশন অফ ডেটাতে পড়বো। ওখানে আমরা দেখবেন যে আমরা অনেক ডেটা পাবো, সেগুলোকে এইভাবে সাজানোর চেষ্টা করবো। কারণ আমি এইটাই যদি দেখি, দেখেন এখানে আমি কোনো তথ্য জানি না, কিন্তু এখান থেকে দেখে কিন্তু বুঝতে পারছি যে এই যে এই অরেঞ্জ কালার এটা সবচেয়ে বেশি, হুইচ ইজ 50%। দেন হচ্ছে ব্লু কালারটা আছে হুইচ ইজ 33%, অ্যান্ড দেন গ্রে কালার হুইচ ইজ 17%। আমি দেখতে পাচ্ছি এই অরেঞ্জ কালারটা কি ওয়াই, তার মানে এখানে আমরা যতগুলো ডেটা নিচ্ছি তার মধ্যে ওয়াই ডেটাটা সবচেয়ে বেশি, দেন এক্স ডেটা আছে, দেন আপনার আমার যেটা ছিল জেড ডেটা সেটা আছে। তারপরে ধরি যে একটা টেবিল দেখেছি, সেই টেবিল আমরা দেখতে পাচ্ছি যে আমরা 145 র্যান্ডম হচ্ছে গিয়ে রেসপন্ড নিয়েছি, মানে পার্সেন্ট নিয়েছি, তাদের কাছ থেকে তাদের হাইয়েস্ট এডুকেশন লেভেল জানতে চেয়েছি। তো আমরা সেখানে পেয়েছি নো এডুকেশন, অর্থাৎ পড়াশোনাই করেনি এরকম আছেন 40%। প্রাইমারি এডুকেশন এটা সাজিয়েছে। এখন 145 জন মানুষকে আমরা স্ক্যাটার রেখে দিচ্ছি, ধরেন আপনার সামনে 145 জন মানুষ আছে, আপনি তাদের এডুকেশন লেভেল বের করতে আছেন। ইন্ডিভিজুয়ালি ধরে বের করাটা, আর যদি এটাকে আমি এখনই দেখাবো, এটাকে যদি এরকম একটা বার চার্ট, মানে এই যে বারের মাধ্যমে সুন্দর করে সাজাই দিলাম, বা এরকম একটা পাই চার্ট ওয়েটেড সাম যেখানে দেখাচ্ছে সেভাবে যদি আপনাদেরকে সাজিয়ে দেখায়, এটা কি আমাদের জন্য ইজিয়ার হবে না? চিন্তা করে দেখান তো। তো এই কারণে যেটা হয় যে আমরা কিন্তু যেটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই ডেটা গুলো, অর্থাৎ র্যান্ডম ডেটা যেখান থেকে ইনফরমেশন আনা যাচ্ছে না সেখান থেকে ডেটা গুলোকে কালেক্ট করি, করে সেটাকে অর্গানাইজ করি। অর্গানাইজ করা মানে এই যে আমরা এখানে যেটাকে দেখছিলাম যে এটাকে এই যে এরকম করে টেবিলে সাজালাম। প্রথমে 145 জন মানুষ ছিল, তাদেরকে তথ্য নিলাম, নেওয়ার পরে সেটাকে অর্গানাইজ করলাম। অর্গানাইজ করার পর এটাকে প্রেজেন্ট করলাম, এই যে এই ছবিটা হচ্ছে প্রেজেন্টেশন। তারপরে এখান থেকে তথ্য বের করার চেষ্টা করলাম, সেটাই হচ্ছে অ্যানালাইজিং। আমি দেখতে পেলাম সবচেয়ে হায়ার এডুকেশনে মানুষ বেশি, তারপরে নো এডুকেশন, তারপরে প্রাইমারি, দেন সেকেন্ডারি, এই যে আসলাম। শিক্ষা, এটা হচ্ছে অ্যানালাইজিং। আর ইন্টারপ্রিটেশন কি, এই যে আপনাদেরকে আমি বলছি যে সর্বোচ্চ এডুকেশন লেভেল হচ্ছে হায়ার, then second highest is no education, then third highest is primary, and the lowest number is secondary education level। এই যে তথ্যটাকে ব্যাখ্যা করলাম, দিস ইজ ইন্টারপ্রিটেশন। এই প্রসেসটাই আমরা যে লার্ন করে থাকি, এটাই আমাদের হচ্ছে কি বলছে স্ট্যাটিস্টিক্স। তাহলে আমরা দেখেন আমাদের ক্লাসে পড়াটা হয়ে যাচ্ছে, আমরা কি বুঝলাম? খুবই সহজ স্ট্যাটিস্টিক্স। এটা কি স্ট্যাটিস্টিক্স হচ্ছে গিয়ে দিস ইজ এ লার্নিং ফ্রম ডেটা। এবং লার্নিং ফ্রম ডেটাটা কি, যে দেয়ার উইল বি 5 স্টেপস, এবং এই 5টা স্টেপস কি যখন আমরা একত্রে করছি, এটাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলছি। So, কি বলছে যে statistics refers to the scientific method for collecting, organizing, presenting, analyzing the data and draw a valid conclusion. Draw a valid conclusion means the interpretation. তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে সামারাইজিংটাকে কেন আমি লাইট কালার সেটা বলছি, সামারাইজিংটাই হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন, যেটাকে আমরা অতটা ইয়া দিই না, ওটা লাস্টে বলতে, এই কারণে আমরা এইভাবে লিখতে পারি। তো এই যে বললাম আমি অ্যাভারেজ স্টার্টিং স্যালারি জানতে চাচ্ছি, বা মান্থলি এক্সপেন্ডিচার অফ দ্য মাই স্টুডেন্টস জানতে চাচ্ছি, বা ক্রাইম রেট জানতে চাচ্ছি, বা নাম্বার অফ স্পেসিফিক ওয়েবসাইট ইউজার সম্পর্কে জানতে চাচ্ছি, অ্যাভারেজ লাইফ টাইম সম্পর্কে একটা দেশের পিপলদের জানতে চাচ্ছি, তখন আমরা কিন্তু এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইউজ করতে হবে। আজকে সকালে আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখে আসলাম, দেখলাম যে এবার সকালে একটা নিউজ দেখছিলাম, বলছিল যে এবার ঈদে গড়ে মানে কুরবানির যে যে পশুর চামড়া যেটা নিয়ে আমাদের দেশে একটা সিন্ডিকেট হচ্ছে, এটা আমি যা বুঝলাম। এটা অন্য জিনিস, এটা ইকোনমিক্স এ পড়বো আমরা। তো সেখানে বলছে গড়ে, আমি এই ওয়ার্ডটাই আমি এটা পিক করলাম, গড়ে প্রতিটা চামড়া বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা। তার মানে কিন্তু এমন না যে প্রত্যেকটা গরুর চামড়া 100 টাকায় সেল হচ্ছে, কোনোটা হয়তো
200 টাকাও সেল হচ্ছে, কোনোটা 90 টাকাও সেল হচ্ছে, কোনোটা 120 টাকা, কিন্তু এটা গড়ে, অর্থাৎ অ্যাভারেজে, আমরা অ্যাভারেজ একটা টার্ম যেটা বুঝি যে সবগুলো সংখ্যাকে যোগ করে নাম্বার অফ ভ্যারিয়েবল দিয়ে ডিভাইড করতে হয়, সেটাকে বলে হচ্ছে, এইভাবে বের করা যায় অ্যাভারেজ। তো এই অ্যাভারেজ বের করছি, আচ্ছা অ্যাভারেজ বের করতে হয় কিভাবে এটা একটু শিখাই, একটু র্যান্ডাম যাই তাহলে হবে। আদনান, আপনার, আপনি যে কোনো আচ্ছা আদনান কি বলবে, আদনানের পকেটে এখন কত টাকা আছে এটা বলেন, জাস্ট একটা নাম্বার বলেন, জাস্ট এটা বললেই হবে। আদনান আছেন ক্লাসে? আচ্ছা আদনান কথা বলে না। আফিফা, আপনার পকেটে কত টাকা আছে? আফিফাও ক্লাসে নেই, সবাই কি ঘুমাচ্ছে আজকে? আচ্ছা, কে ম্যাম আমার আমি কথা বলি শুন, ম্যাম। কে আমার কথা শুনতে পাচ্ছে? যে দিনিকা আছেন ক্লাসে? জিসান? ম্যাম আমার পকেটে 2000 টাকা আছে। আচ্ছা খালিদ Yes, ma'am. বলেছেন। আচ্ছা জিসানের পকেটে কত টাকা আছে? একটা একটা নাম্বার বলেন তাহলেই হবে। 500. আচ্ছা 500 টাকা আছে, জিসানের কাছে 500 টাকা আছে। আর খালিদের কাছে কত আছে বললেন? 2000 টাকা, তাই না? ম্যাম 2000। আচ্ছা, আর একজন Yes, ma'am. নাইম, আপনার আর পকেটে কত ম্যাম টাকা আছে? আমার কাছে 1500 টাকা। 1500 টাকা আছে। আচ্ছা যান, আমি তিনজনটা নিয়ে হিসেব করি, হ্যাঁ। তো আমরা এই তিনজন স্টুডেন্টের পকেট মানি জানতে চাইলাম, যে এখন পকেটে কত টাকা আছে। ওনারা তিনজন তিনটা অ্যামাউন্ট বলে, এখন এটার অ্যাভারেজ কিভাবে বের করবো একটু খেয়াল করে দেখেন। এখানে জিসানের সবচেয়ে কম টাকা আছে 500, আর সর্বোচ্চ টাকা আছে খালিদের আর সানজানা, তাই না? ঠিক বলেছি? জি ম্যাম। হ্যাঁ, ওনার কাছে আছে 1500, মানে উনি হচ্ছেন সেকেন্ড হাইয়েস্ট। এখন আসেন অ্যাভারেজটা বের করি। অ্যাভারেজ কিভাবে বের করে? পুরো সংখ্যাগুলোকে যোগ করে, সেই তিনটাকে যোগ করলে আমরা কত পাবো? তিনটাকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 4000, তাই না? এইটাকে Yes, ma'am. ইয়া দিয়ে ভাগ করে দিতেন, নাম্বার অফ ভেরিয়েবল, মানে কতজন পার্টিসিপেন্ট আছে। তো এখানে পার্টিসিপেন্ট ছিল 3 জন, তো 3 দিয়ে ভাগ করে তিন দ্বারা 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হলো দেখেন তো ভ্যালুটা? 1333 পয়েন্ট সামথিং। 1333.333, এভাবে যাচ্ছে না? জি ম্যাম। এত টাকা। এখন দেখেন এই যে গড় হিসাবটার এখানে একটা ঝামেলা আছে, এটাই একটু দেখাবো, এটাই দেখানোর জন্য বলতে চাচ্ছিলাম। এখন আমরা দেখলাম যে আমাদের ক্লাসে 3 জন স্টুডেন্ট, র্যান্ডম নিয়েছে আমি, 3 জনের মধ্যে একজনের মানে টাকা কিন্তু পকেটে বেশি নেই, 500। আবার একজনের কিন্তু বেশ ভালো আছে, গড় ভ্যালু থেকেও বেশি আছে, আর একজনের গড় ভ্যালু বেশ কাছাকাছি আছে। তো গড় ভ্যালুটা কিভাবে বের করে, যে আমরা যখন এভারেজ বের করতে যাই, আমার যতগুলো তথ্য আছে তথ্যগুলোকে যোগ করে এই তথ্য যতজন পার্টিসিপেন্ট আছে সে সংখ্যা, যেটাকে বলছে নাম্বার অফ ভেরিয়েবল, দিয়ে আমরা এটাকে ভাগ করে দিই, সেখান থেকে অ্যাভারেজ ভ্যালু চলে আসে। তো অ্যাভারেজ হচ্ছে ওয়াইডলি ইউজড স্ট্যাটিস্টিক্যাল মেথড টু ইন্টারপ্রেট এনি কাইন্ড অফ ডেটা। এখন ঝামেলা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু থেকে দেখেন আপনার অরিজিনাল সিচুয়েশন কিন্তু বের করা যায় না। জিসান যে এখানে সবচেয়ে পুয়ার, এই অ্যাভারেজ ভ্যালু থেকে কি বের করা যাচ্ছে যে জিসানের পকেটে মাত্র 500 টাকা আছে? আবার সানজানার যে সে অ্যাভারেজ ভ্যালু থেকেও তার যে ইনকাম বেশি, সেটাকে আমরা বের করতে পারছিলাম না। কিন্তু এখানে কিন্তু আবার খালিদ যে আরো বেশি তার ইনকাম, সেটাও কিন্তু আমরা বের করলাম, কিন্তু দেখেন এভারেজ ভ্যালু থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে 3 জনের কাছে বেশ ভালোই 1300 টাকা আছে, ইটস গুড অ্যামাউন্ট, হ্যাঁ। তো এইভাবে কিন্তু আমরা ধরে নিচ্ছি। তো এভারেজ ভ্যালুটা যখন আমরা বের করি, ইউজুয়ালি পার্সনের আপনার অরিজিনাল সিচুয়েশনটা বের করা যায় না, অর্থাৎ আসলে সে কি অবস্থা আছে এটা বের করা যায় না। তো এইভাবে সাধারণত আমরা অ্যাভারেজ বের করি, এবং অ্যাভারেজটা আমরা খুব বেশি ইউজ করে থাকি আপনার আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, এই বলতে চাচ্ছি। যে দেখেন একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে কাজ করে ফেলি। তো এরপরে চলে যাই, তো আমরা এখন যেটা হচ্ছে যে এরপরে আসবো যে ভেরিয়েবল, পপুলেশন, স্যাম্পল, এই জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করছি। ধরেন আমি একটা ডেটা কালেকশন করছি, আমার একটা কোর্সের জন্য আমি একবার করেছিলাম, মানে আমার একটা রিসার্চ কাজের জন্য। তা আমি বের করার চেষ্টা করেছিলাম মানে মানে এডুকেশনের
মানে আমাদের গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের কোয়ালিটি এডুকেশনটা অ্যাকচুয়ালি কতটুকু আমরা প্রোভাইড করছি। এখানে বলতে চাচ্ছিলাম যে আমরা যে ক্লাসগুলো নিই স্টুডেন্টরা এখান থেকে কতটা স্যাটিসফাইড, হ্যাঁ, এবং ওদের ইনফরমেশন গুলো বের করার আমরা চেষ্টা করছিলাম। এটা আমি কাজ করেছিলাম হচ্ছে আপনার 2025-এ লাস্ট আপনার আইটিডি আপনাদের যে হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স, তখন এটার উপর আমার একটা পেপার ছিল। তো আমরা যখন পুরো ইউনিভার্সিটির, এখন আমি যদি গ্রিন ইউনিভার্সিটি বলি সেখানে বিবিএ ডিপার্টমেন্ট যেমন আছে, ট্রিপলি আছে, সিএসসি আছে, টেক্সটাইল আছে। সিএসসি ধরেন সবচেয়ে বেশি স্টুডেন্ট, তারপরে বিবিএ তে আর তারা সবচেয়ে সর্বোচ্চ স্টুডেন্ট, তারপরে কোন ডিপার্টমেন্ট জানি না। তো এরকম এখন আমি যেটা হয়েছিল যে আমি বিবিএ থেকে ডেফিনেটলি, আমি যেহেতু বিবিএ ফ্যাকাল্টি, আমি বিবিএ থেকে ডেটা বেশি পেয়েছিলাম, দেন আমি ট্রিপলিতে দিয়েছিলাম, সিএসসি দিয়েছিলাম, ওখান থেকে ডেটা পাচ্ছি। তো বলতে চাচ্ছিলাম ওরা ওখান থেকে খুব ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিংস আসছিল। যেমন মজার বিষয় শুনেন, বিবিএ এর স্টুডেন্টরা বলেছে, মানে ওদের ফাইন্ডিং, প্রথম আসে টিচার কোয়ালিটি। বিবিএ এর স্টুডেন্টরা বলেছে যে তাদের ক্যাপাসিটি লেভেল যা, মানে তারা নেওয়ার যতটুকু ক্ষমতা বা তাদের পড়াশোনা শেখার যতটুকু অ্যাবিলিটি, সেই তুলনায় তাদের টিচার অনেক বেশি, মানে কি বলে, টিচার অনেক বেশি ডেলিভারি করে, অনেক বেশি কোয়ালিটি টিচার তারা পেয়ে যেতেছে, তারা এত কঠিন পড়াশোনা করতে পারছে না। অন দ্য আদার হ্যান্ড সিএসসি স্টুডেন্টরা বলেছিল, এটা আমার ওই ইয়াদের ফাইন্ডিংস, আমি এটা বুঝাচ্ছি, সিএসসি স্টুডেন্টরা বলেছিল যে ওদের নেওয়ার ক্যাপাবিলিটি অনেক ভালো, বাট ওরা সেই তুলনায় কোয়ালিটি টিচার পাচ্ছে না। টোটালি ডিফারেন্ট সিনারিও কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমি একজন দুজন স্টুডেন্ট থেকে পাই নাই, আমার ওখানে বিবিএ 145টা স্টুডেন্টের ডেটা ছিল, সিএসসিরও এরকম 145টা স্টুডেন্ট, মানে একদম সমান সমান ডেটা নিয়েছি। আমি এই কনক্লুশনটা আসছি। কথাটা হচ্ছে গিয়ে এই যে আমি বিবিএ বলছি, সিএসসি বলছি, পুরোটাই আমার গ্রিন ইউনিভার্সিটিতে ফাইন্ডিংস ছিল হচ্ছে টিচার কোয়ালিটি নিয়ে কোনো স্টুডেন্টদের কমপ্লেন ছিল না। স্টুডেন্টদের কমপ্লেন ছিল, দেখেন আপনাদের সাথে মিলবে, ওদের কমপ্লেন ছিল ক্যান্টিন নিয়ে, ওদের কমপ্লেন ছিল আইটি নিয়ে, এবং ওনাদের কমপ্লেন ছিল লাইব্রেরি নিয়ে। এই তিনটা ফ্যাসিলিটিস তারা যা প্রোভাইড করে সেটার তুলনায়, মানে তাদের এক্সপেকটেশন মিট আপ করে। বাকি আর অন্য কোনো কিছু নিয়ে তাদের কমপ্লেন ওইভাবে ছিল না। ইনফ্রাস্ট্রাকচার তাদের কাছে ওকে মনে হয়েছে। টিচার কোয়ালিটি 6টা কম্পোনেন্ট ছিল, মানে 6টা ভেরিয়েবল ছিল, ওই টিচার, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট, এগুলাতে তাদের হচ্ছে তারা হ্যাপি, বাট বাকি এই 3টা কম্পোনেন্টে তারা হ্যাপি। এত কথা বলার রিজনটা হচ্ছে এখান থেকে আমরা কিন্তু একটা ম্যাম conclusion- সাউন্ড তো একদমই শোনা যাচ্ছে। দাঁড়ান, না, এখন তো ঠিক আছে। এখন ঠিক আছে, দেখেন তো। ম্যাম সাউন্ড ঠিক আছে তো? ঠিক আছে ম্যাম। আচ্ছা, তো যেটা ছিল যে, আচ্ছা তারপর ওনার সমস্যা হতে আমি আবার ঠিক করলাম, আমার কারণ ওই যে বললাম আমার কর্ডে সমস্যা হচ্ছে। তো যেটা বলছিলাম যে এই যে আমি 6টা কম্পোনেন্ট বললাম, এখান থেকে এতগুলো স্টুডেন্টের কাছ থেকে তথ্য আমি কালেক্ট করেছি। আপনারা এটা ভেবেন না যেটা কালেক্ট করা খুব ডিফিকাল্ট, এগুলো কালেক্ট করা খুবই সহজ। ক্লাসে জাস্ট হচ্ছে কতগুলো কোশ্চেন নিয়ে দিয়ে দিয়েছে, ওখানে তারা ফিল আপ করে দিয়েছে, এইভাবে করেছে। 2 মিনিটের ব্যাপার, 2 মিনিটে টিক টিক মার্ক দিয়ে চলে গেছে, এতটুকু। ইনফ্যাক্ট আমরা চাইলে র্যান্ডম ডেটাও কালেক্ট করতে পারবো, মানে স্টুডেন্টের কোনো আইডেন্টিটি, আপনার অনেক স্টুডেন্ট ভয় পায় যে আমি বলবো তারপরে তো আমাকে নিশ্চয়ই এসে মাইক দিবে গ্রিন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, এরকম না। অ্যানোনিমাস ডেটাও আমরা কালেক্ট করতে, সেগুলো সবই শিখি। তো এইভাবে আমরা কালেক্ট করছি এবং সেখান থেকে একটা তথ্য পেয়েছি। এত কথা বলার শেষ কথা হচ্ছে কি, এই ডেটাটা কিন্তু পরবর্তীতে আমার ডিপার্টমেন্ট নিয়েছে আমার কাছ থেকে, এবং নিয়ে আপনাদের কোয়ালিটি এডুকেশন যাতে আমরা আরো প্রোভাইড করতে পারি, স্পেশালি বিবিএ স্টুডেন্ট, আমরা সেটার জন্য কাজ করছি। তো কথাটা হচ্ছে এই যে আমি কিছু ডেটা কালেক্ট করেছি, দেখেন স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচে কিন্তু কিছু ডেটা কালেক্ট করেছি, সেটা অর্গানাইজ করেছি, সেখান থেকে তথ্যগুলো নিয়ে আমি একটা ব্যাখ্যা দাঁড় করেছি, যে ব্যাখ্যাটা কিন্তু পরবর্তীতে একটা ডিসিশন মেকিং এ আমার ডিপার্টমেন্টকে হেল্প করছে। তো এই যে এটি কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। এবার আসেন পপুলেশন হচ্ছে যখন আপনি এরকম কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবেন, ওখানে যত তথ্য নেবেন এই পুরো তথ্যটাকে আমরা বলবো পপুলেশন। তো আমি যে গ্রিন ইউনিভার্সিটির ডেটা নিয়ে কাজ করছিলাম, এই গ্রিন ইউনিভার্সিটির টোটাল নাম্বার অফ স্টুডেন্টস উইল বি মাই পপুলেশন, বুঝতে পারছেন? তাহলে এই ছবিটাতে এই বড় যে ব্লু কালারের সার্কেল, দ্যাট উড বি মাই পপুলেশন। আর ওই পপুলেশন থেকে স্পেসিফিক কিছু যদি পার্ট আমি নেই, যেটা আমার স্পেশাল কোনো রিপ্রেজেন্টেশন করছে, দ্যাট উড বি কল স্যাম্পল।
ফর এক্সাম্পল ওই যে আমি একটু আগে বলছিলাম দুইটা, এই জন্য আলাদা আলাদা দুটো ডিপার্টমেন্ট নিয়ে আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি যে দুটার রেজাল্ট টোটালি অপোজিট ছিল। বিজনেস বলছে যে ওদের টিচার ভালো, বাট ওরা অত ভালো স্টুডেন্ট না যে এত বেশি কন্টেন্ট মানে পড়াশোনা নিতে পারছে। ওইদিকে সিএসসি বলতেছে ওরা ভালো স্টুডেন্ট, বাট ওদের টিচার অত ভালো কোয়ালিটি না, ওরা ওই কন্টেন্টটা নিতে পারতেছে, মানে ওদেরকে সেই কন্টেন্ট দেওয়া হচ্ছে না, ওরা পড়তে পারছে না। তো এই যে আমি ধরলাম যে গ্রিন ইউনিভার্সিটিতে 6,000 স্টুডেন্ট আছে, এর মধ্যে আমি স্পেসিফিক বিবিএ ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি বা স্পেসিফিক ট্রিপল ই ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি বা সিএসসি ডিপার্টমেন্ট, দ্যাট উড বি কল স্যাম্পল। বুঝতে পারছেন? তো ধরেন আমি একটা কাজ করছি, এখন আমি কয়েকটি প্রশ্ন করে দেখে তার উত্তর দিতে পারেন কিনা, দেখেন এখনই শিখে যাবেন। তো তাহলে আগে বুঝে নিই, তাহলে পপুলেশন কি? পপুলেশন মিনস হচ্ছে কালেকশন অফ অল ডেটা বা কালেকশন অফ অল আইটেম। জাস্ট এতটুকু মাথায় রাখেন যে পুরো জিনিসটা হচ্ছে পপুলেশন, মেমোরাইজ করার কোনো দরকার নাই, পপুলেশন হচ্ছে পুরো জিনিস। আর এনি স্পেসিফিক পার্ট ইজ কল পার্ট অফ দ্য পপুলেশন ইজ কল স্যাম্পল। আমি আমার ডেটা অনুযায়ী আমি যে কোনো যদি স্পেসিফিক একটা অংশ নিই তাহলে সেটা হবে আমার স্যাম্পল। ফর এক্সাম্পল ধরেন আমি ফাইন্ড আউট করতে চাচ্ছি এভারেজ মান্থলি এক্সপেন্ডিচার, মানে মান্থলি আপনার কত টাকা খরচ হয়, হ্যাঁ, এভারেজ মান্থলি এক্সপেন্ডিচার অফ দ্য স্টুডেন্টস ফ্রম বিবিএ ডিপার্টমেন্ট অফ গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই ক্ষেত্রে এই এবং এই ক্ষেত্রে আমি 3টা ব্যাচ নিলাম, 250, 251, 252 নিলাম। এই 3টা ব্যাচ মিলে কি আমার পপুলেশন হবে না স্যাম্পল হবে? এই 3টা ব্যাচ একত্রে আমি কি বলবো, পপুলেশন না স্যাম্পল? পপুলেশন। পপুলেশন বলবো। এবং যদি স্পেসিফিক ধরেন আমি বললাম যে 252 ব্যাচের মান্থলি এক্সপেন্ডিচার বের করতে চাচ্ছি, তখন ওটা হবে স্যাম্পল। স্যাম্পল না। মানে পুরোটা যদি ধরেন আমি বললাম যে the average monthly expenditure of the students from BBA department, that would be called population. Then আমি বললাম and the seniority of the students from 252 batch, that would be called sample. একদম স্পেসিফিকলি বললাম যে পপুলেশন থেকে আমি 252 ব্যাচের স্যাম্পলটা নিয়ে কাজ করছি, যে ওরা কি করছে, এই যে স্যাম্পল বলেই ফেলছি, তো এটা হবে স্যাম্পল। তো সোজা বিষয় হচ্ছে কালেকশন অফ অল থিং ইজ পপুলেশন, সবকিছু একসাথে হচ্ছে পপুলেশন। আর ওখান থেকে পপুলেশন থেকে, বাই দ্য ওয়ে পপুলেশন থেকে কিন্তু এটা আসবে, পপুলেশন থেকে একটা স্পেসিফিক জিনিসকে যদি আমরা নিই এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্যাম্পল। সো আমার যে ডেটাটা ছিল, আমি যে ইয়েটা নিয়ে কাজ করেছিলাম, গ্রিন ইউনিভার্সিটির সব স্টুডেন্ট কিন্তু আমার ওখানে পপুলেশন ছিল, বাট আমার স্যাম্পল ছিল যে স্পেসিফিক যখন আমি বিবিএ ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি বা স্পেসিফিক যখন সিএসসি ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি, দ্যাটস কল মাই স্যাম্পল। ওটা ছিল। এখানে আরো কিছু এক্সাম্পল দিয়েছে, যেমন বলেছে যে ধরেন আমরা একটা কাজ করছিলাম, সেখানে আমরা সিটিজেন্স অফ ঢাকা সিটি নিয়ে কাজ করছি, যেটার সাইজ হচ্ছে 2 কোটি। তো দ্যাট উড বি কল মাই পপুলেশন। এখন আমি কি করলাম, 2 কোটি মানুষ থেকে ধরলাম যে আমি মালিবাগ চৌধুরী পাড়াতে কতজন মানুষ থাকে সেটুকু বের করতে চাচ্ছি, তো সেটা হবে হচ্ছে গিয়ে আমার স্যাম্পল। এখানে এটা বোঝাচ্ছে যে তাহলে এখানে এই ব্লু কালারটা হচ্ছে আমার পপুলেশন আর এই গ্রিন কালারটা হচ্ছে আমার স্যাম্পল। ধরেন আমি নারায়ণগঞ্জ সিটির উপর একটা কাজ করতে চাচ্ছি, যে নারায়ণগঞ্জ সিটিতে সবার পার ডে কত টাকা ফুডের জন্য খরচ করে, হ্যাঁ, এক্সপেন্ডিচার ফর ফুড পার ডে আমি এটা বের করতে চাচ্ছি। তো ওটাকে আমি যদি শুধু নারায়ণগঞ্জ সিটি বলি, কোনো কিছু স্পেসিফিক করলাম, তো আমার পপুলেশন হলো। বাট আমি স্পেসিফিকলি বললাম যে দ্য পিপল হু লিভ ইন রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ওদের আমরা বের করতে চাই, তখন কিন্তু আবার এটা স্যাম্পল হয়ে যাবে, যে নারায়ণগঞ্জের মধ্যে আমি স্পেসিফিক একটা জায়গাতে গেলাম যাদের হচ্ছে কি আমরা আপনার ফুডের এক্সপেন্ডিচারটা বের করার চেষ্টা করছি। এটা ছিল হচ্ছে গিয়ে আপনার পপুলেশন এন্ড স্যাম্পল। তো অলরেডি আমরা 2টা প্রশ্ন করার মতো পরীক্ষায় চলে আসছি, যাবে কিন্তু এরকম ছোট ছোট একটা ল্যাঞ্জা মার্কা একটা কোশ্চেন দিয়ে দিবেন, একটা ম্যাথ দিব, ম্যাথের সাথে একটা ছোট্ট প্রশ্ন থাকবে। তো এরকম হতে হবে যে ডিফাইন স্ট্যাটিস্টিক্স বা হোয়াটস ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স। তখন আপনি জাস্ট যেটা করবেন যে ওই যে ডেফিনেশনটা পড়লাম, ডেফিনেশন 5টা প্রসিডিউর মনে রাখবেন, এটাও মনে রাখতে হবে। ডেটা কালেকশন, অর্গানাইজেশন, প্রেজেন্টেশন, অ্যানালাইজিং এন্ড ইন্টারপ্রিটেশন, এই 5টার নাম বলতে পারলেই হবে। স্ট্যাটিস্টিক্স মিনস লার্নিং ফ্রম ডেটা। দেখেন আমি কিন্তু মেমোরাইজ করিনি, আমি জাস্ট পড়াচ্ছি, ওখান থেকে মনে রেখেছি যে তথ্যটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ওটাই বলছি। স্ট্যাটিস্টিক্স মিনস লার্নিং ফ্রম ডেটা।
when we collect data, organize it, then present it, then analyze it, and try to find out a valid conclusion from there, that's called the statistical approach. এতটুকু বললেই হবে। তো এই অর্থাৎ এখান থেকে ডেফিনেশন হয়ে গেল, তারপর আমরা লার্ন করলাম পপুলেশন। পপুলেশন মাথায় ঢুকেছে যে সবকিছুই পপুলেশন, তাহলে এটাই বলবেন কালেকশন অফ অল ডেটা ইজ পপুলেশন, and specific part or a selective part of the population is called sample। এভাবে বললেও হয়ে যাবে। তারপরেও আপনি চাইলে অনলাইন কন্টেন্ট থেকে পড়তে পারেন, এবং এই যে এরকমই এক্সাম্পল দিবেন, যে ধরো এরকম একটা ছবি এঁকে দিলাম, যেটা গোল্লা আঁকলেন, বললেন যে দিস ইজ পপুলেশন। ম্যাম মেবি আপনার সাউন্ড চলে গেছে। আই এম সরি, আমি নিজেও জানি না, আমার নেট কানেকশনে কোনো ঝামেলা হচ্ছে না, বাট জুম থেকে বারবার হচ্ছে, আমাকে বের করে দিচ্ছে। আজকে কি আপনারা অন্য কোনো ক্লাসে এটা ফেস করেছেন? না ম্যাম, এটাই তো ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমার কিন্তু নেটে, আমি ফার্স্টে একটু আগে বলছিলাম নেট প্রবলেম, এখন দেখতেছি না নেট প্রবলেম না, অটোমেটিক্যালি আমাকে জুম থেকে বের করে দিচ্ছে। ঠিক আছে, সো খাতায় যেহেতু আমরা লিখছি, এতটুকু মাথায় রাখি যে আমরা তাহলে অলরেডি তিনটা আমি বলেই দিচ্ছি। আমি বলেও দিই, গত মিড টার্মে আমার 2টা কোশ্চেন ছিল, ওখানে 2 সেট যেহেতু ছিল, সেটও বলে দিচ্ছি। আমরা তো একবারে 2 সেট কোশ্চেন করি। এক সেটে কোশ্চেন দিয়েছিলাম যে ডিফাইন স্ট্যাটিস্টিক্স, আর এক সেটে কোশ্চেন দিয়েছিলাম হচ্ছে গিয়ে ডিফাইন পপুলেশন এন্ড স্যাম্পল। এরকম একটা লাইন ওরা আমাকে পরে প্রশ্ন করছে যে ম্যাডাম আপনি তো ক্লাসে এইভাবে স্পেসিফিক বলেন নাই ডেফিনেশন। ওটা আমি এখন এই যে বলে দিচ্ছি, যে আমি কিন্তু বলি, পড়াইতে পড়াইতেই বলে ফেলি। একটা 2টা লাইনের এরকম 1-2 লাইনের ডেফিনেশন দিবেন। এবং আবারও বলছি, জাস্ট লাইক দ্য মাইক্রো ইকোনমিক্স, আপনি যদি কনসেপচুয়াল অ্যান্সার লেখেন, অর্থাৎ জিনিসটা হয়েছে, একদম হুবহু বইয়ের ভাষা, স্লাইডের ভাষা লিখতে হবে, আমি কিন্তু এটা কখনোই বলি না। আপনার অ্যান্সার যদি হয়, কনসেপ্টটা যদি ক্লিয়ার করে বলতে পারেন, ইউ উইল গেট দ্য মার্কস, এটাই বলতে চাচ্ছি। তাতে সুন্দরভাবে ধরেন প্রশ্ন করেছে ডিফাইন পপুলেশন অ্যান্ড স্যাম্পল, সুন্দরভাবে বলেন যে অল ডেটা আর কল পপুলেশন। দেখেন এটা কিন্তু ভুল না, কাইন্ড অফ ঠিক। আপনি একটা ছবি আঁকলেন, যেরকম একটা গোল্লা দিলেন, দিয়ে বললেন দিস ইজ গ্রিন ইউনিভার্সিটি, ওটা পপুলেশন। গ্রিন ইউনিভার্সিটি থেকে আপনি বিবিএ ডিপার্টমেন্ট বের করলেন, যেটা স্যাম্পল। অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, মানে আমি এটাই বলতে চাচ্ছি। তো চেষ্টা করবেন যে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে, এবং সেখান থেকে টাচ করে আসতে মার্কস পেয়ে যাবে। ওকে, এরপরে চলে যাব প্যারামিটার। স্ট্যাটিস্টিক এটা পড়বো না, স্ট্যাটিস্টিকটা ওটা দরকার নেই। প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, জাস্ট প্যারামিটারের সাথে মাথায় ঢুকায় ফেলেন কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে যে ভ্যালুটা কখনো চেঞ্জ হয় না। সো যে ভ্যালুটা কখনো চেঞ্জ হয় না, এবং যে ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি, এটাকে আমরা বলছি প্যারামিটার। তো কি বলছে এ কনস্ট্যান্ট, বইয়ের ডেফিনেশনটা দেখি। কি বলছে যে এ কনস্ট্যান্ট হুইচ ইজ এ ফাংশন অফ পপুলেশন ভ্যালু অ্যান্ড ইউজুয়ালি আননোন ইজ কল্ড প্যারামিটার। এতটুকু যদি না বোঝেন, জাস্ট এটুকু বুঝেন যে এমন একটা কনস্ট্যান্ট নাম্বার, মানে এমন একটা ফিক্সড সংখ্যা, যেই ভ্যালুটা সাধারণত আননোন থাকে, এবং আমরা চেষ্টা করি এটাকে আমরা যে ডেটা গুলো থাকবে সেটার মাধ্যমে বের করতে, দ্যাটস কল্ড প্যারামিটার। ফর এক্সাম্পল, আমি একটা সুন্দর এক্সাম্পল দিই আপনাদেরকে। আমরা সবাই এটা মনে হয় পড়ে আসি, অভিকর্ষ ত্বরণ যেটা, ওটার মান কত বলেন তো? অভিকর্ষ ত্বরণের মান কত? ম্যাম 9.8। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে 9.8 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু মানে একদম যেটাকে বলে কনস্ট্যান্ট, অর্থাৎ বাংলাদেশেও এটা 9.8 হবে, ইন্ডিয়াতেও 9.8 হবে, মানে এরকম। এই যে একটা কনস্ট্যান্ট আমরা ভ্যালু নিয়ে কাজ করছি, এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে আপনার প্যারামিটার, মানে যেটাকে আমরা কনস্ট্যান্ট। এখন এটা কি একদিনে বের হয়েছে না, এটা কিন্তু আননোন ছিল, এবং এটা সায়েন্টিস্টরা বের করার চেষ্টা, যেটা ভ্যালু খুব সহজে চেঞ্জ হচ্ছে। তো তাহলে খুব সিম্পলি আমরা বুঝলাম, there is a constant number which is usually unknown, it's called parameter। দুইটা কথা মনে রাখবো, যেটা কনস্ট্যান্ট নাম্বার, যেটা আননোন থাকে, যেটা আমরা বের করার চেষ্টা করি, দ্যাটস কল্ড প্যারামিটার। এখন এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছে যে নাম্বার অফ স্মোকার। আচ্ছা, এটা পচা এক্সাম্পল। ধরেন আমরা বের করতে চাচ্ছি নাম্বার অফ জব হোল্ডার ইন ঢাকা সিটি। হ্যাঁ, এই যে নাম্বার অফ জব হোল্ডার, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট নাম্বার, কারণ জব হোল্ডার কিন্তু একদিন 2 দিনে ঢাকা সিটিতে চেঞ্জ হবে না। যে আজকে জব হোল্ডারের সংখ্যা ধরলাম, পার্সেন্টেজ অনুযায়ী চিন্তা করলাম যে
100-এ 90%, এটা কালকে যে 100-এ 2% হয়ে যাবে তা কিন্তু না, যে কালকের মধ্যে সবার জব চলে যাবে এরকম হবে না। 90% মানে বুঝাচ্ছে যে পার্সেন্টটা কি এটাও বুঝি, যেমন এখানে বলতেছে 52%। 52% মানে 100 জনের মধ্যে 52 জন ওটা পাচ্ছে, এটাই বুঝেছে। 50% মানে কি 100 জনের মধ্যে 50 জন পাচ্ছে। তা আমি বললাম নাম্বার অফ জব হোল্ডার ইজ 90%, 100 জনের মধ্যে 90 জনই ঢাকা শহরে করে জব পাচ্ছে। এখন এটা অসম্ভব যে আজকে 90 আছে কালকে ওটা 2 হয়ে যাবে, এটা কি সম্ভব বলে? একসাথে কি সবার চাকরি চলে যাওয়া সম্ভব? এটা হয় না। এই যে এই ভ্যালু গুলো কনস্ট্যান্ট, এগুলাকে আমরা বলে থাকি প্যারামিটার। তাহলে তিনটা জিনিস লার্ন করলাম, আবার একটু রিপিটেশনে যাই। প্রথমে শিখলাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স খুবই সহজ জিনিস, দিস ইজ লার্নিং ফ্রম ডেটা। সেখানে ডাটা কালেকশন করব, অর্গানাইজ করব, প্রেজেন্ট করব, আর কি করব? অ্যানালাইজিং করব এন্ড কনক্লুশন বা ইন্টারপ্রিটেশন করব। তারপরে শিখলাম পপুলেশন। পপুলেশন বলতে বোঝানো হচ্ছে কালেকশন অফ অল ডেটা। আর স্যাম্পল বুঝলাম যে স্যাম্পল হচ্ছে স্পেসিফিক পার্ট অফ পপুলেশন, পপুলেশন থেকে স্পেসিফিক অংশ নিলে ওটা পপুলেশন। এরপরে শিখলাম প্যারামিটার। প্যারামিটার বুঝলাম যে প্যারামিটার হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু হুইচ ইজ ইউজুয়ালি আননোন এন্ড উই ট্রাই টু ফাইন্ড আউট দ্যাটস ইট। অর্থাৎ প্যারামিটার এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা ফিক্সড সংখ্যা, যেটা ভ্যালু খুব সহজে চেঞ্জ হবে না, এবং ওটা আমরা বের করার চেষ্টা করি। স্ট্যাটিস্টিক হচ্ছে গিয়ে ওই পপুলেশন, মানে সরি, এই জাস্ট বুঝাই যাই, বাট এটা থেকে পরীক্ষা প্রশ্ন করি না, বা এটা খুব এই টার্মটা খুব বেশি ইউজ হয় না, এই কারণে স্ট্যাটিস্টিকটা আমরা ইউজ করে থাকি না, এই জন্য এটা পড়াচ্ছি না। জাস্ট বুঝি যে বলছে যেটা, যে আমরা যদি ইউজুয়ালি আমরা যেটাকে প্যারামিটার বলছি, প্যারামিটার সাধারণত পপুলেশনের ক্ষেত্রে আমরা প্যারামিটার বের করে থাকি, কিন্তু পপুলেশন মানে যে ওভারঅল ডেটা থেকে। আর যদি আমরা স্যাম্পল থেকে মানে স্যাম্পল থেকে যদি একটা ফিক্সড ভ্যালু বের করতে যাই, তখন সেই ফিক্সড ভ্যালু মানে ওই যে স্যাম্পল থেকে যদি আমরা একটা প্যারামিটার বের করতে চাই, এবং সাধারণত সেটা একটা নোন ভ্যালু মানে জানা থাকে, যেহেতু পপুলেশনটা আমরা বের করেই নিই, ওখান থেকে স্যাম্পল না মানে তো ওটা তো জেনেই যাচ্ছে যে কতটুকু নিতে পারি, তখন সেটাকে আমরা বলে থাকি সাধারণত স্ট্যাটিস্টিক। তো এত যদি কঠিন লাগে তাহলে মনে রাখবেন যে প্যারামিটার সাধারণত পপুলেশনের সাথে রিলেটেড, আর স্ট্যাটিস্টিক হচ্ছে আপনার স্যাম্পলের সাথে related। এই দুইটার নামেও মিল আছে, এস এস, আবার পপুলেশন আর প্যারামিটার পিপি এরকম। তো এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছে, যেমন দেখেন এখানে আমার যে পুরো যে গ্রে কালারের এটা আমরা বুঝাচ্ছি হচ্ছে কি আমার পপুলেশন। এই পপুলেশন থেকে আমরা কিন্তু চাইলে আমার প্যারামিটার বের করতে পারবো, এটাই বলতে চাচ্ছে। এই ব্লু কালারটা দিয়ে বুঝেছে প্যারামিটার। আবার পপুলেশন থেকে গ্রিন একটা অংশ আমি দেখতে পাচ্ছি নিয়েছে, তার মানে এটা কিন্তু আমার স্যাম্পল। স্যাম্পল থেকে কিন্তু আবার আমি কি বের করতে পারবো? স্ট্যাটিস্টিক বের করে নিতে পারবো। তো পপুলেশন থেকে সাধারণত প্যারামিটার আসে, স্যাম্পল থেকে সাধারণত স্ট্যাটিস্টিক। এই জিনিসগুলো এখানে বারবার দেখানোর চেষ্টা করেছে যে এটা কি। এরপরে চলে আসি, আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স এর আগে আমরা হচ্ছে টাইপস অফ স্ট্যাটিস্টিক্স এর। হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স নিব, এত আগে নিব কেন? পরে দিব। আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে গিয়ে আমরা ডিফারেন্ট টাইপ অফ স্ট্যাটিস্টিক্স, এটাতে যাব। তো আবার একটু আমরা আমাদের লেকচারে চলে যাই। তো এটা একটু লেখেন। স্ট্যাটিস্টিক্স কে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি, একটাকে আমরা বলি হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর একটাকে বলি হচ্ছে ইনফেরিয়াল স্ট্যাটিস্টিক্স। একজন লিখেছেন এটা দিব কিনা, না আমি এটা দিব না, এটা নর্মাল, আপনি নিজেও এরকম একটা নোট বানাই নিতে পারেন, একটা নোট বানানো লেকচার আমার। সো যেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে দুই ধরনের, মানে স্ট্যাটিস্টিক্স কে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটাকে বলছে ডেসক্রিপটিভ, নামেই বলে দাও। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর একটা বিষয় আছে, দেখবেন যে মোটামুটি যে টার্মটার নাম বলবে, নামটা থেকে আইডিয়া করতে পারবে ডেসক্রিপটিভ মানে কি, মানে বর্ণনা করা। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এ বেসিক্যালি আমরা বর্ণনা করে থাকি। সো বলছে ওই যে অ্যানালাইজিং, ইন্টারপ্রিটেশন, ওই যে ওগুলো পড়লাম, ওটাই হচ্ছে গিয়ে আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তো আমরা যে 5টা প্রসিডিউর পড়েছিলাম, এর মধ্যে প্রথম 3টা প্রসিডিউর অর্গানাইজিং, সামারাইজিং এন্ড প্রেজেন্টিং, মানে প্রথমে ডেটা কালেক্ট করলাম, এটাকে অর্গানাইজ করলাম, দেন ওটাকে প্রেজেন্ট করলাম। এই 3টা জায়গায় কিন্তু ডেটার কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার থাকে না, শুধু এটাকে বর্ণনা করার ব্যাপার থাকে। সো এই মেথডটাকে আমরা বলছি হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স।
যেমন আমরা যখন ডেটা প্রেজেন্টেশন শিখবো, এখন যেমন ডেটা প্রেজেন্টেশনের দিকে যাই নাই, আমরা এখন অর্গানাইজিং করার জন্য যে কনসেপ্টটা দরকার সেটা শিখছি। তো এগুলো সবই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর অংশ। সো বলছে যে দ্য মেথডস অফ অর্গানাইজিং, সামারাইজিং এন্ড প্রেজেন্টিং ডেটা ইন ইনফরমেটিভ ওয়ে ইজ কল্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। একটু কষ্ট করে লিখে ফেলেন, ডেফিনেশনটা লিখে ফেলেন। লিখেছেন ডেফিনেশন? আমার আমার একটা নিস আছে পিচ্চি, ও হচ্ছে ছোটবেলায় আমাকে বলতো বন্ধু। আমার এখন হঠাৎ করে মনে হচ্ছিল লিখি, বন্ধুরা লিখে ফেলেছো কিনা। ও বাসা থেকে বা আমি যখন অফিস থেকে বাসায় যেতাম, আমাকে বলতো বন্ধু আসছো, ওরকম বিষয়টা। তাড়াতাড়ি কি লিখেছেন? এটা শেষ হয়েছে? ম্যাম আচ্ছা, জি তাহলে মিস। যেটা বুঝলাম যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে দুই ধরনের। ডেসক্রিপটিভ মানে হচ্ছে গিয়ে যেখানে ডেসক্রাইব করা হয়েছে, বর্ণনা করা হচ্ছে। সো বর্ণনার জায়গাটা বেসিকলি ওই যে অর্গানাইজেশন, সামারাইজিং, প্রেজেন্টিং, ওই জায়গা। আচ্ছা, ইনফারেন্টাল স্ট্যাটিস্টিক্স বলতে বোঝায়, ইনফারেন্টাল বলতেই বোঝায় যে ব্যাখ্যা করা। ইনফারেন্টালের বাংলাটা আমি এক্সাক্ট বাংলা জানি না, যতটুকু জানি সেটা হচ্ছে এরকম যে ইন্টারপ্রিট করা, এরকম টাইপস। হ্যাঁ, সো কি বলছি, ইনফারেন্টাল স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে বাকি দুইটা পোর্শন যেটা বাকি থাকে, দ্য মেথড অফ ইউজিং দ্য এস্টিমেট দ্য প্রপার্টি অফ পপুলেশন অন দ্য বেসিস অফ এ স্যাম্পল। মানে এটুকু যদি মনে না থাকে তাহলে বাকি দুইটা মেথড বাকি থাকলো কি, অ্যানালাইজিং অ্যান্ড interpretation. So the analyzing and interpretation part is under the inferential statistics. So আমরা যখন চ্যাপ্টার 4-এ যাব, দেখবেন যখন আমরা মিন, মিডিয়ান, মোড বের করা শিখবো। সো মিন, মিডিয়ান, মোড মানে মিন মানে হচ্ছে অ্যাভারেজ, মোড মানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু অর মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, এন্ড মিডিয়ান মিনস দ্য মিডল ভ্যালু, এরকম টাইপস এর। সো এই যে ভ্যালুগুলোকে আমরা বের করলাম, এই বের করাটা হবে ইনফেরিয়েন্টাল স্ট্যাটিস্টিক্স এর অংশ। বাট এটা বের করার আগে কিন্তু ডেটাটাকে আমার অর্গানাইজ করা লাগবে, সেটা আবার হবে হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর অংশ। তো স্ট্যাটিস্টিক্স কে যদি আমরা অ্যানালাইজ করতে যাই, ইটস অ্যাকচুয়ালি টু টাইপস। যখন আমরা জাস্ট সাজাবো, বর্ণনা করার চেষ্টা করবো, দ্যাটস কল্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এন্ড when we try to estimate it, মানে find out the value of it, that method is called inferential statistics. যদিও এটা আমাদের পরীক্ষায় প্রশ্নও করি না, বাট একটা প্রশ্ন হতেই থাকে, স্টুডেন্টরা আমাদের করে অনেক সময়, যে why we study statistics or what are the importance of statistics in our real life. আপনি যখন সংখ্যা নিয়ে খেলা শিখে যাবেন, আপনি দেখবেন যে আপনি সবকিছুতেই সংখ্যা ব্যবহার করছেন। যেমন আমি আপনাদেরকে পড়াতে পড়াতে একটা একটা ডেটা আমি মানে একটা অ্যাভারেজ হিসাব করছিলাম, অ্যাভারেজ না মানে অ্যাভারেজ টার্মটা এখানে চলে আসলো। সেটা হচ্ছে আমি দেখছিলাম যে মানে আমার যে আজকে স্টুডেন্টদের সংখ্যা আমি দেখছি ফ্ল্যাকচুয়েট করছে। আমি দেখলাম যে এই 54 থেকে 57 এর মধ্যে ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, মানে ডিফারেন্সটা কত, 3 জন। তাহলে 3 জন গড়ে, 3 জনের নেট প্রবলেম হচ্ছে, এই জন্য 3 জন লগ আউট করছে আবার লগ ইন করছে। আমি দেখতে পাচ্ছি কত কোন কে 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 ঝামেলাগুলো হচ্ছে, আমি এগুলো দেখতে পাচ্ছি। তো প্রথম যেটা হচ্ছে যে দেখেন, ফার্স্ট রিজন যে কারণে আমরা স্ট্যাটিস্টিক্স আসলে পড়তে চাই, সেটা হচ্ছে দ্য নিউমেরিক্যাল ইনফরমেশন আর এভরিওয়্যার। মানে সব জায়গায় দেখেন, আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে আমরা বলি না যে আমাদের মাদার টাং হচ্ছে, আমরা যে ভাষাটা শিখি, লাইক বাংলা ইজ আওয়ার মাদার টাং। দেখবেন যে ক্লাসটা বাংলায় টিচার নিলে যতটা শান্তি লাগে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি আমাদের, আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে কোনো? কি বললেন নোহাল, শুনি নাই। ইংলিশ ম্যাম। ইংলিশ। তো আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ। ইংলিশে যখন আমরা কথা বলি বা বলার চেষ্টা করি বা শুনি, দেখবেন ওরকম কিন্তু আরাম লাগে না।
আর একটা ল্যাঙ্গুয়েজ আছে, আপনি একটু খেয়াল করে দেখেন, এটা দিয়ে আপনি যে কোনো মানুষের সাথে কমিউনিকেশন করতে পারেন, দ্যাট ইজ নাম্বার। আপনি মানে আপনি যদি দেশের বাইরে যান এটা আরো খুব ভালো মতো বুঝবেন। কারণ আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, মজার বিষয় হচ্ছে আমরা সবাই যেতে চাই যদিও। আপনারা কি জানেন মানে থাইল্যান্ডে ওরা কিন্তু ইংলিশ পারে না, একদমই পারে না, ইয়েস নো মার্কা ইংলিশ পারে, হ্যাঁ। কিন্তু তারপরেও থাইল্যান্ড হচ্ছে ওয়ান অফ দা মানে টুরিস্ট অ্যাট্রাকশন যেটাতে যে কান্ট্রি গুলোর আছে, থাইল্যান্ড ইজ ওয়ান অফ দেম। আমি যখন ব্যাক ইন 2018 মানে বেশ আগে যখন 18 সালে যখন যাই তখনকার এক্সপিরিয়েন্স বলছে, এখন অনেকটাই মানে অনেক ইন্টারপ্রেটার কাজ করে ওখানে, তো এতটা অসুবিধা হয় না। তো ওই সময় কিন্তু মানে আমিও খুব প্রো ইংলিশে কথা বলি সেটাও বলছি, মানে কমিউনিকেশন তো করতে পারি, কমিউনিকেশন বেশ ভালোভাবে ডেইলি কমিউনিকেশন আমি ভালো পারি। তো মজার বিষয় হচ্ছে আমি ইয়াতে গিয়েছি আপনার ফার্স্টে গিয়েছি হচ্ছে একটা মানে লোকাল একটা শপে, ছোট কিছু গ্রোসারি করে। তো ওখানে সবকিছু থাই লেখা, থাইল্যান্ডে একটা প্রবলেম তখন ছিল, এখন এটা কমেছে কিনা আই হ্যাভ নো আইডিয়া, সবকিছু থাই ভাষায় লেখা। তো আমি আহ, আপনার ফুড নিয়েছি, তো আমার তো একটু বুঝতে হবে, থাইল্যান্ডে আবার ওই যে হালাল হারাম এই বিষয়টা খুব বেশি থাকে। তো আমি ফুডের ওটা দেখে হালাল হারাম এটা বুঝতে পারছি না, সব যেহেতু থাই ভাষা লেখা। তো আমি সেলসম্যানকে জিজ্ঞাসা করি ইজ ইট হালাল আর হারাম, ও আমাকে কিছুই বলতে পারে না। তারপরে প্রাইস জানতে হবে, এক্সপায়ারি ডেট জানতে হবে। দেন আমি ওকে বলতেছি প্রাইস, ও এটাও বুঝি। দেন আমি কি করছি, ওই আপনার ওই প্যাকেটটা হাতে ধরে ওদের যে কারেন্সি বাত, থাই বাত, ওটা বের করছে। ও তখন বুঝছে যে এটা আমি ওর কাছে প্রাইস জানতে চেয়েছি। ও একটা মজার বিষয় কি করলো, ওর কাছে একটা ক্যালকুলেটর ছিল, ওই যে মুদি দোকানে অনেকের হাতেও এখন থাকতো বড় ক্যালকুলেটর আছে না, ওই যে বড় একটা ক্যালকুলেটর থাকে না, সাইন্টিফিকটা না, ওরকম একটা ক্যালকুলেটরে সে একটা দাম লিখে দেখালো, ধরেন ফর এক্সাম্পল 5, হ্যাঁ। তা আমি দেখলাম এইটুকু, ধরেন আমি একটা যাই নিছে, আমার কাছে ওটা ওই দামটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না, তখন আমি মাথা নাড়তেছি, নো 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 আমি এটা নিব না এই দামে। আমি বুঝলাম যে ও ইংলিশ বুঝে না। তারপর আমি কি করে ওর হাত থেকে ক্যালকুলেটরটা নিলাম, নিয়ে ধরেন 5 এর জায়গায় আমি লিখলাম 3। ও দেখে বুঝছে আমি 3 বাত অফার করছি, ও বলতেছে না এটাতে দিবে না, ও আবার মাথা নাড়ালো নো, তখন ও আমাকে দেখালো 4 বাত হলে তুমি নাও, আদারওয়াইজ না। তো দেখেন আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, ও আমার ভাষা পারতেছে না, আমি ওর ভাষা পারছি না, কিন্তু দেখেন আমরা কিন্তু অঙ্কের মাধ্যমে যে নম্বরের মাধ্যমে কমিউনিকেশন করছি, এবং পুরো থাইল্যান্ডে আমি এইভাবে কমিউনিকেশন করছি। তারপরে হচ্ছে যে বললাম সব জায়গায় থাই ল্যাঙ্গুয়েজে লেখা, এটা বোঝাটা খুব ডিফিকাল্ট। তখন আমি কি করলাম, মেট্রো স্টেশন, ওদের যেটা মেট্রো, ওখানে গিয়েছি। বাই দ্য ওয়ে থাইল্যান্ডের যে যারা মেক করেছে, থাই ইটালিয়ান যে কোম্পানি, বাংলাদেশও কিন্তু সেম একই ইয়ারা মেট্রো মেক করেছে। তো ওখানে যাওয়ার পর একই ঝামেলা, ওদের তো থাই ভাষায় চ্যাংচুং কি বলে আমি কিচ্ছু বুঝি না। এখন আমি হিসাব করে বের করলাম মেট্রো স্টেশনের একটা নাম্বার দেওয়া আছে, ফর এক্সাম্পল ধরেন মতিঝিল 11, আমি মিরপুর 10 হচ্ছে ধরলাম 15, উত্তরা উত্তর হচ্ছে 20, এরকম নাম্বার দেওয়া, এইটুকু এইটুকু ইংলিশে লেখা। তো আমি আমি যাব হচ্ছে যে জায়গাটা যাবো, ওই জায়গাটার নামও খুব মজার, সিয়াম প্যারাগন। সিয়াম ওয়ার্ডটা থাইল্যান্ডে খুব ইউজ হয়। সিয়াম মিনস হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট ইয়াকে থাইল্যান্ডকে বলা হয়তো হচ্ছে সিটি অফ মানে সরি কান্ট্রি অফ হোয়াইট এলিফ্যান্ট, এরকম কেন যদি নাম দিচ্ছিল, যাই হোক। তো ওই বেসিসে ওদের দেশে সিয়াম সিয়াম প্যারাগনে যাব। আমার যে হোটেলের লোকেশন, ওখান থেকে আমি দেখলাম আমার হোটেলের লোকেশন হচ্ছে, আমি এইভাবে মনে রাখছি যে সংখ্যা দিয়ে, যে আমার হোটেলের লোকেশন হচ্ছে 7 নম্বর স্টেশনে। যখন মেট্রো স্টেশনের ওই যে মেট্রোর ভিতরে বোর্ডে স্টেশন নাম্বার উঠে না, ওদের স্টেশন নাম্বারটা উঠে, যখন লাইক 13 উঠবে আমি সিয়াম প্যারাগনে যে পৌঁছবো, আমি নেমে যাবো। এছাড়া আর সব অ্যানাউন্সমেন্ট থাই ভাষায় হচ্ছে, সবকিছু থাই, আমি তো কিছু বুঝবো না। তো ওই মোটামুটি থাইল্যান্ডে আমি ওই সময় এইভাবে সার্ভাইভ করছি, তখন গুগল ম্যাপস এতটা ওয়াইডলি ইউজেবল ছিল না বা এত ইয়া ছিল না। তো খুব সুন্দরভাবে আমি আমার থাইল্যান্ড ট্রিপটা কমপ্লিট করেছি। তো ওই সময় আমার এই রিয়েলাইজেশনটা খুব হয়েছে যে একটা মাদার টাং যদি একটা দেশের আমি নাও জানি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজও যদি না জানি, শুধু সংখ্যা ব্যবহার করে ওই দেশটাতে কমিউনিকেশন করে আসা সহজ। তো এই যে যে সংখ্যা, দেখেন সংখ্যা কিন্তু আপনার চারপাশে, আমি খুব প্রিটি শিওর একটু পর পরে আমার স্টুডেন্টরা ঘুরি দেখতেছে যে কখন 1টা বাজবে আমার ক্লাস শেষ হয়ে যাবে। আমি একটু পর পর নাম্বার অফ পার্টিসিপেন্টটা অবজার্ভ করছি, কে যাচ্ছে কে ঢুকছে এটা দেখার জন্য। এই যে দেখেন আমি সংখ্যা দেখছি বারবার, আমরা পড়ছিও আজকে সংখ্যা নিয়ে।
তারপর আমি হিসেব করছি যে আমার ক্লাস আজকে কয়টা আছে, আমি হিসেব করছি আমার কোন সময় আমি কি করবো, আমি হিসেব করছি আমার পকেটে কত টাকা আছে, আমি হিসেব করছি আমি কতটুকু ক্যালোরি কনজিউম করবো। দেখেন আমরা সারাক্ষণ কোনো না কোনো নাম্বার নিয়ে কাজ করতে থাকি, নিজেকে নিজে আস্ক করা সব সময় কোনো না কোনো নাম্বারের মধ্যে থাকে। সো যেহেতু numerical informations are everywhere, so why not we are going to study statistics where these numerical data are explained in a very organized way. তো ওই জন্য এটা শেখার চেষ্টা করি, প্লাস ওখান থেকে তো আমরা ইন্টারপ্রিটেশনও করতে পারবো। দেন হচ্ছে এই যে ডেটা গুলো বলছি, এই ডেটা গুলো কিন্তু দ্যাট মিনস দ্যাট স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স হেল্প আস টু মেক ইফেক্টিভ ডিসিশন ইন আওয়ার ডেইলি লাইফ। ওই যে বলছি যে ইফেক্টিভ ডিসিশন নিতে আমাদেরকে হেল্প করে। তো ওই যে আমি বললাম যে আমি কিন্তু ওই যে ডেটা অ্যানালাইসিস যেটা করলাম আমার থাইল্যান্ডের এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলি, ওটা কিন্তু আমাকে কেউ বলে দেয়নি, কিন্তু ওই ডেটা থেকে কিন্তু আমি একটা অ্যানালাইজ নিজেই করেছি যে 7 নম্বর স্টেশন থেকে উঠছি, 13 নম্বর স্টেশনে যে আমাকে নেমে যেতে হবে, 13 জায়গায় যদি 14 নামি তাহলে আমি প্রায় 3 কিলোমিটার দূরে যায় নামবো, ওইটাও দেখেছি। ওইটুকু ডিস্টেন্স আবার 3 কিলোমিটার, ওইটুকু লেখা থাকে 3 কিলো। 3 কিলোমিটার মানে অনেক, 3 কিলোমিটার আমার হেঁটে আসতে আপনার অনেক সময় লাগবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে, এটা সম্ভব। এইভাবে হিসাব করে করে যে বের করছে। এই যে আমি বলছিলাম যে আমরা কিন্তু দেখেন ডেটা অ্যানালাইসিস যদি আমরা খুব ভালোভাবে করতে পারি আমাদের পার্সোনাল লাইফে কিন্তু পার্সোনাল ওয়েলফেয়ারে কিন্তু এটা খুব ভালোভাবে ইম্প্যাক্ট ফেলে। আরেকটা যেটা বলছে যে এটা আস্তে আস্তে আপনাদের মধ্যে ইনশাআল্লাহ এটা দেখবেন যে ইনবিল্ড হবে, এই ডেটা অ্যানালাইসিস যখন করতে পারবেন এটা দিয়ে আপনি আপনার লাইফে বেটার ডিসিশন মেকিং এ আপনি নিজেকে ইনফ্লুয়েন্স ফেলতে পারবেন। এবং আপনি যখন বিজনেস করতে যাবেন, স্পেশালি বিজনেসম্যানদের ক্ষেত্রে আমি দেখি যে স্ট্যাটিস্টিক্স আসলেই বিজনেসম্যানদের পড়া উচিত। আপনি যদি লাইক আপনি যদি আপনার বিজনেসটাকে ওয়েল অর্গানাইজড ওয়েতে চালাতে চান, প্রফিটও করা দরকার নেই, আপনি দেখবেন যে ইউ নিড স্ট্যাটিস্টিক্যাল নলেজ। তো সংখ্যা যেহেতু চারপাশে, আমাদের চারপাশে শুধু সংখ্যাই ঘুরে বেড়াচ্ছে, সংখ্যা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, তো সংখ্যা নিয়ে কেন আমরা ভালোভাবে পড়াশোনা করবো না, এটাই আমার কথা। তো আমাদের সংখ্যা নিয়ে জানতেও হবে, আমরা সংখ্যা নিয়ে জানারও চেষ্টা করব, পড়ারও চেষ্টা করব। তাহলে আমরা বুঝলাম তাহলে স্ট্যাটিস্টিক্স হচ্ছে দুই প্রকার, ডেসক্রিপটিভ এন্ড ইনফারেন্টাল। ডেসক্রিপটিভ হচ্ছে যেখানে বর্ণনা করছে, মানে ফার্স্ট 3টা স্টেপ আমাদের স্ট্যাটিস্টিক্যাল স্টেপস এ ছিল। সেকেন্ড হচ্ছে ইনফারেন্টাল, যেখানে লাস্ট দুইটা স্টেপ নিয়ে কথা বলে, যেখানে অ্যাকচুয়ালি ইন্টারপ্রিটেশনের বিষয়টা চলে আসে। তো এখানেও ডেফিনেশনটা আছে যে বলছে অর্গানাইজিং, সামারাইজিং এন্ড প্রেজেন্টিং অফ ডেটা ইন ইনফরমেটিভ ওয়ে। এন্ড ইনফারেন্টাল হচ্ছে এস্টিমেটিং এর প্যারামিটার, বা যদি কিছুই না বুঝেন তাহলে একটু মনে রাখবেন যে interpretation of data or interpreting the data or analyzing of data, that's called inferential statistics. আচ্ছা, স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে জাস্ট স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইউজ করে মানে ইনফরমেশন ইউজ করে আমরা কোন কোন ক্ষেত্রে হেল্প পেতে পারি। প্রথমেই আসে হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন। আসলেই কিন্তু সরকার সবকিছুতে, মানে একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে সবসময় আমরা তথ্যের উপর চলে। আজকে ক্লাসের শুরুতে আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলছিলাম যে আমি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা সিদ্ধান্ত, মানে ওদের একটা এক্সপিরিয়েন্স আমি কালেক্ট করেছিলাম, এবং সেটা কিন্তু আমার ইউনিভার্সিটি কর্তৃপক্ষটা আমার কাছ থেকে নিয়ে তারা চেষ্টা করছে। তো এই যে ডেটাগুলো, এগুলা কাজের ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স কাজ করতে, যে বলছে স্টেট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই ধরনের ক্ষেত্রে আমার স্ট্যাটিস্টিক্স হেল্প করে। যেমন এইবার আমি যেমন একটা সুন্দর এক্সাম্পল দিতে পারি, এবার আমাদের প্রি অ্যাডভাইজিং করেছিল, মানে আমাদের যত রেজিস্টার্ড স্টুডেন্ট আছে 97% স্টুডেন্ট প্রি অ্যাডভাইজিং করেছে প্রপারলি। খুবই পজিটিভ একটা অ্যাপ্রোচ, আমাদের স্টুডেন্টরা এখন অনেক অ্যাওয়ার। 100 জন স্টুডেন্টের মধ্যে 97%। এই যে এগুলো থেকে আমাদের কিন্তু পরবর্তী তাদের রুটিন করা বলেন, সেকশন, এবার কিন্তু এরকম হয় নাই যে আপনাদের গত সেমিস্টার এটা হয়েছিল, সেকশন ক্লোজ করে দিতে হয়েছিল বিজনেস ম্যাথে, এরকম একটা কোর্সে, যে আমরা প্রি রেজিস্ট্রেশন ঠিক মতো করেন, কিন্তু এবার স্টুডেন্টরা কিন্তু ঠিক মতো করেছে এবং কোনো সেকশন ক্লোজ হয়নি, কোনো টাইম ক্ল্যাশ হয়নি, এটা হয়েছে। তো এই তথ্যগুলো আমরা পেলাম কোথেকে? আপনারাই রেজিস্ট্রেশন করেছেন, সেখান থেকে তথ্য নিয়েছি, সেখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা আমরা চালাতে পারি। তো তথ্য যখন আমরা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করতে গেলে আমাদের কিন্তু আপনার যেটা হয় যে আপনার এই এতে কাজ করে। আচ্ছা, এবার হচ্ছে মেডিকেল সায়েন্সে কিভাবে কাজ করে। মেডিকেল সায়েন্সে কাজ করে হচ্ছে গিয়ে আপনার আমরা হয়তো অনেকেই জানি না, আমরা ভাবি যে
যে মানে চিকিৎসা বিজ্ঞান হয়তো এমনি ডেভেলপ করেছে এরকম চিন্তা করি, বাট বিষয়টা সেরকম না। মেডিকেল সায়েন্সের জন্য আমাদের ডেটা কালেকশন এন্ড এই ডেটা গুলোকে অ্যানালাইজ করা দরকার হয়। আচ্ছা, একটু আচ্ছা, মেডিকেল সায়েন্সের যেটা বলছিলাম যে ধরেন আপনারা কি জানেন কিনা কোভিড ভ্যাকসিন কিভাবে আবিষ্কার হয়েছে? কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু কোভিড ভাইরাসটাকে নেওয়া হয়েছে, নিয়ে এই ভাইরাসটাকে মেরে ফেলতে পারবে এরকম একটা ভাইরাস, যেটাকে আমরা বলি অ্যান্টিবডি, ওটা তৈরি করা হয়েছে। তো ওইটা পরবর্তীতে বিভিন্ন প্রাণীর শরীরে ইনজেক্ট করা হয়েছে, করে দেখা হয়েছে যে তারা এই ভ্যাকসিন মানে এই ভাইরাসটার সাথে কতটা কোপ আপ করতে পারে, এটাকে বলি গিনিপিগ আমরা। এবং গিনিপিগ মানে গিনিপিগের উপরে করে না, এটা সাধারণত মানুষের উপরে ট্রায়াল দেওয়ার আগে এটা করে হচ্ছে সাধারণত শিম্পাঞ্জি বা মানকি এদের উপরে করে, যাতে হচ্ছে গিয়ে আপনার এরা মানুষের কাছাকাছি স্পিসিস, তো এই কারণে। তো পরবর্তীতে যখন দেখেছে যে তাদের সার্ভাইভাল রেট আপনার প্রায় 100%, দেন হিউম্যান ট্রায়ালে গিয়েছে এবং দেন কোভিড ভ্যাকসিনেশন আসছে। তো এই যে আমি কথা বললাম সার্ভাইভাল রেট, এটা কিভাবে বের করছে? যে ভ্যাকসিনটা দিয়েছে, দিয়ে দেখেছে যে কত পার্সেন্ট মানুষ এটাতে সার্ভাইভ করেছে, মানে তাদের কোভিড সেরে গেছে। এটা তো ডেটা। তো যখন দেখেছে যে 100% বা নিয়ার অ্যাবাউট 100% বা সাকসেসের হাইয়েস্ট, তখন কিন্তু এই ভ্যাকসিনটা ওয়াইডলি স্প্রেড। এটার জন্য 3 মাস সময় লেগেছিল। এই জন্য কিন্তু দেখবেন যে কোভিড-19 যখন স্টার্ট হয়, 19 বলছি, তো ওই প্যান্ডামিকটা কিন্তু শুরুর দিকে এটা ভ্যাকসিনেশনটা আনতে পারেনি, সময় লেগেছে এই ট্রায়াল, হিউম্যান ট্রায়াল এন্ড আদার্স করে। সোশ্যাল সায়েন্সের বিভিন্ন জায়গায় আমরা ইউজ করে থাকি এটা নিয়ে কথা বলি। আমি ইকোনমিক্স এর কথা বলি। ইকোনমিক্সে আমরা যা কাজ করি সব স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে কাজ করি। যেমন ধরেন এই বছরের বাজেট আসবে, অলরেডি গভর্নমেন্ট এই আপনার ডেটা কালেকশন করে ফেলছে, মানে যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আপনার আদমশুমারি যেটাকে বলে। সো এটা অলরেডি গভর্নমেন্ট করে ফেলছে যে কোন সেক্টর, অর্থাৎ ডিফেন্স বলেন, এডুকেশন বলেন, হেলথ কেয়ার বলেন, এখানে কি দরকার, কোন সেক্টরে আপনার ইনভেস্টমেন্ট দরকার, কোন সেক্টরে দরকার নাই, কত পার্সেন্ট দিলে এখানে কিরকম। তো তারপরে হচ্ছে যে গ্রোথ রেট কিভাবে ক্যালকুলেশন করবো, ধরেন ইনফ্লেশন কিভাবে আনবো, একটা দেশের জিডিপি সাইজ কতটুকু হতে হবে, এগুলো সব ডেটা। এবং এই ডেটা আমরা ইউজ করি কিন্তু ইকোনমিক্স আমরা কাজ করে থাকি। এবং লাস্টে আমি একটা কথা বলবো, ডেমোগ্রাফি অ্যান্ড হচ্ছে বিজনেস। ডেমোগ্রাফি হচ্ছে বোধহয় আমি ওয়েদার ফরকাস্ট বোঝাচ্ছি বেসিকলি। তো দেখেন ওয়েদার ফরকাস্ট আপনার কি মনে হয়, ধরেন আপনি নেক্সট 1 মান্থের ওয়েদার ফরকাস্ট চাইলে এখন বের করে ফেলেন গুগল ওয়েদারে গেল, আপনার কি মনে হয় যে এটা আন্দাজে দেয়? এটা কিন্তু আন্দাজে দেয় না। এটা গত 10 বছরের ধরেন জুনের 1 জুন থেকে 30 জুন পর্যন্ত ওয়েদারের কন্ডিশন কেমন থাকে সেটার উপর অ্যানালাইসিস করে বের করে। যেমন আমি আমার একটা অবজারভেশন, আজকে সকালবেলা আপনার ভাইয়াকে আমি বলছিলাম যে আজকে প্রচন্ড গরম পড়ে, বলতেছে কেন? আমি বললাম যে আমার তো আমার বার্থডে আজকে, আমি সবসময় আজকে কি হয় ডেট মনে রাখি। তো আমি গত 5 বছর ধরে দেখতেছি 3 জুন খুব গরম, এত গরম পড়ে মানে আনটলারেবল। এর আগে হচ্ছে কি বৃষ্টি হতো প্রতিদিন, এখন আর বৃষ্টি হয় না। এখন এই যে দেখেন 5 বছর ডেটা থেকে আমি দেখবো, এবং আজকে বেশ গরম, ঢাকা শহরে অ্যাটলিস্ট অনেক গরম। ঢাকায় কতজন আছেন আমার ক্লাসে এখন? দেখি একটু হ্যান্ড রেজ করেন তো দেখি, ঢাকা সিটিতে কতজন আছেন? মাত্র 4 জন ঢাকায়? 5 জন, 6 জন, 7 জন? এই যে দেখেন আমি কিন্তু একটা ডেটা অ্যানালাইসিস করছি। আচ্ছা, 10 জন। এর বাইরে কেউ ঢাকায় নাই? জি ম্যাম, আমি আছি। আচ্ছা, আবার একটু হ্যান্ড রেজ করা আসেন, আমরা একটা এখান থেকে একটা পার্সেন্টেজ বের করি। এখনই দেখি যে ডেটা নিয়ে যে আমরা কাজ করতে দেখি তো ঢাকা শহরে কতজন আছে। আবার একটু হ্যান্ড রেজ, হ্যান্ডস ডাউন করে দেন, আমি যখন বলবো তখন করে। ওকে, 10 জন হচ্ছে ঢাকা সিটিতে আছে। ওকে, এরপর নারায়ণগঞ্জে কতজন আছেন সেটার একটা হচ্ছে হ্যান্ড রেজ করেন। যারা ঢাকায় ছিলেন হ্যান্ডস ডাউন করে ফেলেন, আর যারা নারায়ণগঞ্জে আছেন তারা হচ্ছে হ্যান্ড রেজ করেন। নারায়ণগঞ্জে যারা আছেন হ্যান্ড রেজ করেন। আচ্ছা, ঢাকায় ছিল 10 জন, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত আছে 14, 15। নারায়ণগঞ্জে 15 জন। এবার নারায়ণগঞ্জ হ্যান্ডস ডাউন করেন। এবার নরসিংদী হ্যান্ড রেজ করেন। নারায়ণগঞ্জ হ্যান্ডস ডাউন করে এখন শুধু নরসিংদীতে যারা আছেন তারা হ্যান্ড রেজ করেন।
আচ্ছা, নরসিংদীতে আছেন হচ্ছে 7 জন, বাকিরা কি ঢাকায় নাই এরকম? ঢাকার বাইরে না, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর বাইরেও স্টুডেন্ট আছে এখন, মানে বাড়িতে জি আছেন ম্যাম, আপনারা? ময়মনসিংহে আছি। ও আচ্ছা আচ্ছা। তাহলে দেখেন এখান থেকে আমরা অলরেডি একটা অ্যানালাইসিসে চলে আসলাম, মজার মজার অ্যানালাইসিস। আমি ভেবেছিলাম ঢাকা সিটি সবচেয়ে বেশি হবে, হয় নাই কিন্তু। সর্বোচ্চ আছে নারায়ণগঞ্জ, 15 জন। তাহলে আমার ক্লাসে এই যে 58 স্টুডেন্টস আছে, এর মধ্যে হাইয়েস্ট নাম্বার স্টুডেন্ট নারায়ণগঞ্জে আছে, সেকেন্ড হাইয়েস্ট কিন্তু আপনার ঢাকা সিটি, থার্ড হাইয়েস্ট হচ্ছে নরসিংদী। ঢাকা সিটি এবং নরসিংদী প্রায় কাছাকাছি। নরসিংদীর লাস্ট পর্যন্ত আমি দেখলাম 9 জন, আর ঢাকা সিটি ছিল 10 জন। তো আমি যদি পার্সেন্টেজ দেখি তাহলে নিয়ার অ্যাবাউট হচ্ছে 40% দে আর ফ্রম নারায়ণগঞ্জ, 20% দে আর ফ্রম হচ্ছে আপনার ঢাকা সিটি, 19% হচ্ছে নরসিংদী, আর বাকি 21% আছে হচ্ছে আউটসাইড অফ দিস 3 সিটি। তো আসেন এখানে পপুলেশন কোনটা হবে বলেন তো? পুরো ক্লাসটার সংখ্যা হচ্ছে আমাদের কি পপুলেশন না? বুঝতে পারছেন কে কোথায় আছে এটা বের করার চেষ্টা করছে। পুরো ক্লাসটা কিন্তু পপুলেশন। আর যদি স্পেসিফিক নারায়ণগঞ্জ বলি, স্পেসিফিক নরসিংদী বলি, তাহলে এটা কি হবে? পপুলেশন না এটা হচ্ছে স্যাম্পল হবে। স্যাম্পল হবে। ঠিক আছে, তো দেখেছেন এই যে তো যেটা বলতে চাইছিলাম যে দেখেন আমরা ফরকাস্ট বের করলাম, আমরা ডেমোগ্রাফি, মানে ডেমোগ্রাফি বলতে যে ওয়েদার ফরকাস্ট, মানুষ কোথায় থাকে, এগুলো সব ডেমোগ্রাফির মধ্যে পড়ে, মানে অবস্থান হিউম্যানদের। সো এই যে বের করলাম, এগুলো সবই স্ট্যাটিস্টিক্যাল ডেটা, আর কিচ্ছু না। যেমন আপনারা জানেন কিনা জানি না, এটা একটা মজার একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা শেয়ার করি। ঢাকা সিটির কিন্তু নাম্বার অফ পপুলেশন গ্রোয়িং না, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি গ্রোয়িং পপুলেশন হচ্ছে নারায়ণগঞ্জ আর নরসিংদী সিটিতে, স্পেশালি নরসিংদী সদর। আর নারায়ণগঞ্জের হচ্ছে কি আপনার ফতুল্লা কোথার দিকে পড়ে আমি জানি না, ওই দিকটা হচ্ছে খুব গ্রোয়িং। ফতুল্লা and এই যে রূপগঞ্জ, ওইদিকে মনে হয় প্রচুর জায়গা আছে, মানে এগুলা ডেভেলপ হয়ে যাচ্ছে। এই কারণে এই ডেটা কোত্থেকে আসলো? কারণ ঢাকা শহর তো আর এক্সপান্ড করার কোনো জায়গা নেই, আছে জমি টমি কিনে বাড়ি করার জায়গা আছে যে নাই? দেখুন নারায়ণগঞ্জে আছে, নরসিংদীতে আছে। নরসিংদী শহর চিন্তা করেন এমন একটা জায়গা, আমি দেখি যে নরসিংদীর মানুষদের মজা, নরসিংদীতে থেকেও মজা, নরসিংদীর জিনিসপত্রের দাম কম। আমার নরসিংদী একদম ঢাকার কাছে, দিনে যায় দিনে ঘুরে চলে আসে যায়। বিষয়টা এরকম না? তো যার বাসা হচ্ছে গিয়ে ধরেন মতিঝিল, মতিঝিল না, ধরেন যার বাসা মিরপুর, মিরপুর থেকে সে যদি মতিঝিল যায় অফিস করতে, তার যে সময় লাগে নরসিংদী থেকে মতিঝিল এসে অফিস করতে তার থেকে কম সময় লাগে। তার মানুষের মতিঝিল মিরপুর থাকবে না, মিরপুরে তো থাকতে খরচ বেশি হবে নরসিংদীর তুলনায়। তো ওইভাবে চলছে। তো এই যে এগুলো ডেটা, এদের ডেটা দিয়ে কিন্তু আমরা এগুলো আসছে, এবং সরকারও কিন্তু এই জন্য যেটা করছে যে যেটাকে বলে হচ্ছে সাবআরব কনসেপ্ট, যেটা যেটা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করা হয়েছে, থাইল্যান্ডে অ্যাপ্লাই করা হয়েছে, যে সিটিটাকে আর সিটি রাখে না, সিটিটা হচ্ছে হচ্ছে আপনার অফিসিয়াল পারপাসে ইউজ হয়, পাশে পাশে সাবআরব গুলো থাকে। সাবআরব মানে ছোট শহর, উপশহর যেটাকে আমরা বলি, যেমন পূর্বাচল একটা উপশহর, এই উপশহর গুলোতেই রেসিডেন্সিয়াল এরিয়া করা হয়েছে, যেখানে মানুষজন থাকে। বাংলাদেশও কিন্তু সে কনসেপ্টে যাচ্ছে। এগুলো সবই কিন্তু ডেটা অ্যানালাইসিস করেই বের করছে যে কত পার্সেন্ট মানুষ এই এই এলাকায় থাকে, কত পার্সেন্ট মানুষ এসে আপনার হচ্ছে গিয়ে ইয়া করতে পারবে, সেখান থেকে কিন্তু এই জিনিসগুলোতে আসছে। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাই। তাহলে আমরা বুঝলাম যে আমরা স্ট্যাটিস্টিক্স যেটা লার্ন করছি, এটা কিন্তু ইম্পর্টেন্স আমাদের রিয়েল লাইফে অনেক বেশি আছে। স্পেশালি আমরা আমাদের যে নিজেদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের নলেজ এনহেন্স যদি করতে চাই, আমরা এই সাবজেক্ট নিয়ে যদি কাজ করতে চাই ইন ফিউচার, উই নিড দ্য নলেজ অফ স্ট্যাটিস্টিক্স। অনেক কথা বললাম, আজকে আর একটা টেবিল দেখা শেষ করে দিব। এরপরে চলে আসি হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? জাস্ট মাথায় ঢোকেন ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা, মানে বৈশিষ্ট্য, যেটা ডেটার যে বৈশিষ্ট্য থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল। এতটুকু যদি মনে রাখতে পারবেন তাও অতি মার্স। এখন আসেন স্পেসিফিক ডেফিনেশন কি বলেছে সেটা বলছে, ভ্যারিয়েবল ইজ এ ক্যারেক্টারিস্টিক্স which containing two or more values or categories that can vary from person to person, object to object, phenomena to phenomena। বললো কি যে ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য বা তথ্য যেটা কিনা 2টা বা 3টা ভ্যালু কন্টেন করে থাকে বা ক্যাটাগরি কন্টেন করে থাকে, যেটা
পার্সন টু পার্সন চেঞ্জ হতে পারে, অবজেক্ট টু অবজেক্ট চেঞ্জ হতে পারে, বা সিচুয়েশন থেকে সিচুয়েশন, অবস্থা থেকে অবস্থা, ফেনোমেনা বলতে অবস্থা বোঝায়, সিচুয়েশন বোঝায়, সেটা থেকেও চেঞ্জ হতে পারে। ফর এক্সাম্পল আসেন আমি এখনই বলছি, আহ আসি, আমি যাকে বলবো তিনি হচ্ছেন উত্তর দিবেন। সুমাইয়া, তার হেয়ার কালার কি? সুমাইয়া আছেন ক্লাসে? জি ম্যাম। আর তার হেয়ার কালার কি? চুলের রং ব্রাউন। কি? ব্রাউন। আচ্ছা, ব্রাউন। ওকে। সেটা তারপরে আপনার হাইট কত? মানে যদি ঝামেলা না থাকে স্যার বলেন। সুমাইয়া আমি শুনি নাই, সুমাইয়ার হেয়ার কালার হচ্ছে ব্রাউন আর হাইট কত বলছে? 4 ফুট 9 ইঞ্চ। 4 ফুট না। পারিয়া আসাম, পারিয়া আপনার হাইট কত? 5 feet 1. 5 feet 1। এন্ড আপনার হেয়ার কালার কি? Kind of reddish. আচ্ছা, রেডিশ। এবার আসি খাদিজার কাছে। খাদিজা, আপনার হাইট কত? আচ্ছা খাদিজা ক্লাসে? আচ্ছা আমরা একটা ছেলের কাছে চলে যাই। নাইম বলেন, আপনার হাইট কত? ম্যাম কত 5 ফুট 4 ইঞ্চি 5 ফুট। তার হেয়ার কালার? ব্ল্যাক। আচ্ছা, এইটাই দেখেন, আমি দুইটা ভেরিয়েবল দিয়ে এখানে কাজ করছিলাম। প্রথমে আসেন হেয়ার কালার। দেখেন আমরা 3জন স্টুডেন্ট নিলাম, 3জন স্টুডেন্টের কিন্তু মানে হেয়ার কালার কিন্তু একটা কমন বিষয়। দিস ইজ দ্য ভেরিয়েবল, বাট দেখেন এটা কি অনেকগুলো কন্টেন্ট করছে না, মানে অনেকগুলো ক্যাটাগরি ক্যারি করছে না, বুঝতে পারছেন? এখানে রেডিশও আছে, এখানে ব্রাউনও আছে, এখানে ব্ল্যাকও আছে। কেউ হয়তো আমার ক্লাসে বলেন ম্যাডাম আমার হচ্ছে রেডিশ অ্যান্ড ব্রাউন মিক্স, কেউ বলবে আমার ব্ল্যাক অ্যান্ড গ্রে মিক্স, কেউ বলবে আমার ব্ল্যাক অ্যান্ড রেডিশ মিক্স, এরকম হতে পারে না? সো হেয়ার কালার ইজ এ ভ্যারিয়েবল which contains different value, two or more values, two or different categories, বিভিন্ন ক্যাটাগরি সে কন্টেন্ট করবে এবং এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। দেখেন হেয়ার কালার কিন্তু এই 3জন স্টুডেন্টের একরকম না, এবং আমি প্রিটি শিওর আমি আমার ক্লাসে যদি 60 স্টুডেন্টের ডেটা কালেক্ট করি, অনেক মানে অনেক ডিফারেন্ট আমি হেয়ার কালারের কম্বিনেশন পাবো। আপনাদের ক্লাসের দিকে চিন্তা করে, হাতে বন্ধুদের একটু চিন্তা করে দেখেন, সবার হাইট কি সেম? হাইট একটা হচ্ছে কমন ফ্যাক্টর, সবার হাইট কিন্তু সেম না। কারোর 5 ফিটও আছে, কারো 4 ফিট 9 ইঞ্চ আছে, কারো 5 ফিট 1 ইঞ্চ আছে, কেউ নিয়ার আবার 6 ফিটও আছে, বুঝতে পারছেন? আবার প্লেস অফ রেসিডেন্ট, এই যে এটা আমি অলরেডি করে ফেলছি, দেখেন আমরা কি সবাই ঢাকায় আছি? না। সবাই নারায়ণগঞ্জে আছি? না। সবাই নরসিংদী, ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেস, ইনফ্যাক্ট নারায়ণগঞ্জে থেকেও ডিফারেন্ট সিটিতে আছি না? সো প্লেস অফ রেসিডেন্স অর এরিয়া ইজ এ ভ্যারিয়েবল, বাট ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে ভেরিয়েবলটা হবে, বুঝতে পারলাম? সো আমরা কয়েকটা ভেরিয়েবলের এক্সাম্পল দেখি। যেমন আমি যদি যাই, আমি যেমন জেন্ডারে আসি, জেন্ডার মানে জেন্ডার দেখে দুটো হয়, মেল ফিমেল। এইজ গ্রুপে আসতে পারে, দেখবে যে আমাদের ক্লাসের সবার এইজ কিন্তু সেম না, 19 থেকে আমি অলমোস্ট 25 ইয়ার্স পর্যন্ত আমি এই ক্লাসের স্টুডেন্ট পাবো। সো ডিফারেন্স আছে। আবার এটা আপনি ধরেন এটা না যাই, এদিকে আসি, এখানে অনেক সুন্দর সুন্দর, এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে বলেছে যে আমরা এখানে 5টা পার্সন নিয়েছি। তো 5টা পার্সন নিয়ে তাদের হচ্ছে এই ভেরিয়েবল নিয়েছি, জেন্ডার, এইজ অ্যান্ড স্মোকিং স্ট্যাটাস যেন এখানে নিলাম। তো দেখেন পার্সন 1-এ পেয়েছি তার জেন্ডার মেল, তার এইজ ডিফারেন্ট, তার স্মোকিং স্ট্যাটাস একরকম আসছে, পার্সন 2-এ একরকম আসছে, সবার কিন্তু এক না। যেমন দেখেন পার্সন 2 সেও কিন্তু মেল, তাদের কিন্তু এইজ আবার সেম না, আবার স্মোকিং স্ট্যাটাসও সেম না। আবার আমি একটা সেম এইজের কাছাকাছি একটা ফিমেল নিয়েছি, এই যে দুটো ফিমেল, দুজনে কিন্তু স্মোকিং স্ট্যাটাস দেখেন সেম না, একজন হচ্ছে নন স্মোকার, একজন স্মোকার, এরকম। সো ভেরিয়েবল কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করবে, এবং ভেরিয়েবলের ভিতরে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আপনার হচ্ছে কি ইনফরমেশন পাবো। সো নেক্সট ক্লাসে আমরা, আমাদের পড়া শেষ, আজকে আর পড়াবো না, ডোন্ট ওয়ারি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ভেরিয়েবল নিয়ে আরো একটু কথা বলবো। দেন আমাদের খুব ইম্পর্টেন্ট যে পার্ট আমি যেটাকে বলছিলাম যে সোর্সেস অফ ডেটা, এবং সোর্সেস অফ ডেটার আমরা ডেটাগুলোকে কিভাবে কালেকশন করি, এই কালেকশন করার প্রসেসটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, আমরা সেখানে যাব। আমি এখন অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্স আগে নিব হচ্ছে B1 সেকশনে, তারপর আমি নিব B2। আমাকে একটু টাইম অ্যালাউ করবেন।
আমি ওপেন করে দিচ্ছি। ইন দ্য মিন টাইম আজকে ক্লাস থেকে কারো যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো পোর্শন বুঝেন নাই বা কোথা থেকে পড়বেন, ইউ মে আস্ক মি। কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম আমাদের ক্লাসের রেকর্ডিংটা কি দিয়ে দিবেন না? এই ক্লাসটা থেকে মাস্ট দিব। আগের ক্লাসটা তো জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস, ওটা দেই নাই। ওকে তো ওটাও দিব, ওটাও দিব, ওইটা দিব না যে তা না, বাট এটা মাস্ট দিব, এটাই বুঝাইলাম। এটাই বলি কি ব্যাপার, আমার GUMS এর লগ ইন হয় না, দ্যাট উড বি ডিজাস্টার। আচ্ছা, একটু ওয়েট করতে হচ্ছে, আমাদের GUMS এ লগ ইন হচ্ছে না, আমি আমার মোবাইল দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, লগ ইন হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা B1 এর অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। কেউ যদি অ্যাটেন্ডেন্স মিস করে যান, ওয়ারিড হওয়ার কিছু নাই। আমরা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ আমাকে যারা উইশ করেছেন। সো আমরা দেন যেটা করব সেটা হচ্ছে আমি পরে আবার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা অ্যাডজাস্ট করে নিব। তো এটা ওয়ারিড হওয়ার কিছু নাই, যদি মিস করে যান হ্যান্ড রেজ করলেও হবে তখন পরবর্তীতে। তো জান্নাতুল ফেরদৌসি, আরিয়ান, মিতুল আহমেদ আহাদ, ইয়াসিন ভুইয়া। এর আগে কথা কে বললেন? আমি শুনি নাই। খালিদ হাসান, প্রেজেন্ট ম্যাম। নাহিয়ান বাড়ি খান, মারজান আক্তার, মারজান Present আক্তার, miss. ফাহাদ, ইশতিয়াক শাহাদাত হোসেন ফাহাদ আছেন? ফাহাদ ক্লাস করতে হবে কিন্তু। ইশতিয়াক আহমেদ, Present, ma'am. মোহাল নাওয়ার, প্রেজেন্ট ম্যাম। শান্তানু, প্রেজেন্ট ম্যাম। ইশরাত জাহান মিম, Present ma'am. আফিফা, আফিফা, রিফাত তাসফিয়া আফিফা। ম্যাম ও ট্রেন থেকে নামছে তো ছিল ম্যাম এখন। ট্রেন থেকে নেমেছে মানে ও কোথায়? মানে মানে দেশের বাড়ি থেকে আসছে তো, তো ট্রেন থেকে মাত্র নামছিল, আমার মেসেজ দিছিল আর কি। ক্লাসে ছিল, এখন মেবি এয়ারপোর্ট আফিফাকে থেকে নামলো। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা টেক্সট করতে বলেন, ওর আইডিয়া নিয়ে সহ। আমাদের আচ্ছা কমন গ্রুপটা আছে। সায়েদ ম্যাম সাব্বির, 32 সানজানা নরিন দিয়াও Present, ma'am. ছিল। আমি নিচ্ছি, লাস্টে অ্যাড্রেস করছি। হিমেল, সায়েদ সাব্বির হোসেন হিমেল, ম্যাম প্রেজেন্ট ম্যাম, একবার দিয়েছিলাম তো এই জন্য আমার নাদিয়া আক্তার, ম্যাম ইন্টারনেটের জন্য কেটে গেছে, ও জয়েন হতে পারছে না। ওকে হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করতে বলেন। সাইফ বিন মাহবুব, প্রেজেন্ট ম্যাম। শান্ত, সাইফুর রহমান সিয়াম, মুনা, Present ma'am. রমি হাসান, ইয়েস ম্যাম। আদনান শিকদার, প্রেজেন্ট ম্যাম। মেহেদি হাসান, Yes, ma'am. মাহিবুর রহমান, নাফি, ইয়েস ম্যাম। জিসান, ম্যাম আমি আছি ম্যাম, মাহিবুর রহমান। আমার মাইক আনমিউট হচ্ছিল। জিসান, প্রেজেন্ট ম্যাম। প্রথমা দেবনাথ, Present ma'am. আশিক ইমরান বাপ্পি, প্রেজেন্ট ম্যাম। তাহিয়াতুল মাওয়া। Present ma'am. আচ্ছা, এখন B1 সেকশনে কাদের কাদের প্রবলেম হচ্ছে বা বন্ধুদের প্রবলেম হচ্ছে হ্যান্ড রেজ করে বলেন। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি B1 সেকশন। নাহিয়ান বাড়ি খান আছে? আচ্ছা, নাদিয়ার হচ্ছে ইয়ার প্রবলেম। লাগবে না, এটুকু ব্যাস। নাদিয়ার কি প্রবলেম বলেছিলেন? নেট প্রবলেম।
বেরিয়া জি তোমার ম্যাম, ফোনে এনে ফ্যান খাও। আবার কানেক্ট করতে পারছে না, মানে ইন করতে পারছে না আর কি। আর কেউ আছেন B1 এ? তো B1 যারা আছেন, ইফ ইউ ওয়ান্ট ইউ মে লিভ নাও। এরপরে B2 অ্যাটেন্ডেন্স নিব। স্লাইড আমি দিয়েছি, যিনি প্রশ্ন করেছেন স্লাইড অলরেডি ইয়াতে আছে, এবং হ্যাঁ এটা এই চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার 1টা অনলাইন কন্টেন্ট থেকেও পড়তে পারবেন চাইলে। Kindly response to your attendance B2 section. Dil Nahar Hok, Dinika, Present, ma'am. Ashfi, Yasin Arafat, Muhammad Yasin Arafat, Ahsan Habib Ratul, প্রেজেন্ট ম্যাম। Shadhin Ifaz, প্রেজেন্ট ম্যাম। Muhammad Omar Farooq, ইয়েস ম্যাম। Shuchi, Present, ma'am. Fahmida Khanum, প্রেজেন্ট ম্যাম। Hadiza, প্রেজেন্ট ম্যাম। Mithila, Naina, প্রেজেন্ট ম্যাম। Al Shahriar Naim, ইয়েস ম্যাম। Subarna, ম্যাম। Aminul Haq, Yes, ma'am. Ashikur Rahman Sami, ইয়েস ম্যাম। Kumar Durjoy, ইয়েস ম্যাম। Wasiul Barir, Yes, ma'am. Tawqir Ahmed, Tawqir Ahmed, Shomik, ইয়েস ম্যাম। Abir Hossain, ইয়েস ম্যাম। Iftekhar Ahmed Sami, ইয়েস ম্যাম। Sumaya Akhtar, ইয়েস ম্যাম। Saima Mahmood, ইয়েস ম্যাম। Sajjad Hossain, ইয়েস ম্যাম। Fariha, প্রেজেন্ট ম্যাম। Nisa, প্রেজেন্ট ম্যাম। Al Amin Ahmed Sohan, ইয়েস ম্যাম। Zubair Abedin, ম্যাম। Muradullah Bhuiya, প্রেজেন্ট ম্যাম। Sajid, Present, ma'am. Sojon Debnath, প্রেজেন্ট ম্যাম। Tairim, ইয়েস ম্যাম। Rifat Sultana, প্রেজেন্ট ম্যাম। Tarif Hassan, ইয়েস ম্যাম। Hamida Binte Harun, প্রেজেন্ট মিস। Parvez Alom Nion, Tahmid, ইয়েস ম্যাম। Muhammad Omar Farooq 66 এটা। প্রেজেন্ট ম্যাম। Okay, Ethena, প্রেজেন্ট ম্যাম। Saiba Akhtar, প্রেজেন্ট ম্যাম। Tanvir, Niloy Rikhabdar Tanvir, Faiza Natin Choudhury, প্রেজেন্ট ম্যাম। Orina Mollik. ইয়েস ম্যাম। Okay, so B2 section attendance দিতে পারেননি এমন কেউ আছেন? আচ্ছা, দিয়া আপনার আইডি তো আমি পাচ্ছি না। সানজানা নওরিন দিয়া 32, আপনি কি B1 না B2? ঠিক আছে, তাহলে আমি আপনারটা যদি হয় আপনি একটু ওদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে রাখেন, আমি ওখান থেকে আপডেট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ নেক্সট মানডেতে আমাদের ইন পার্সন ক্লাসে দেখা হচ্ছে। ওই ক্লাস থেকে আমি অ্যাসাইনমেন্টও দেওয়া শুরু করবো, যে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো কেমন হবে, আদার্স সবকিছু নিয়ে কথা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।